পথের দাবি উপন্যাসে শরৎচন্দ্র লিখেছিলেন, স্বাধীনতাই স্বাধীনতার শেষ নয়। নিরাপত্তাহীনতা থেকে মুক্তি চেয়ে গতকাল মধ্যরাত দখলে পথে নেমেছিলেন মেয়েরা, হাজারে হাজারে এই শহরে, জেলায় জেলায়, অন্য শহরে। আর গতকাল রাতেই আরজি কলের গুন্ডারাজ আরও একবার স্পষ্ট করে দিল আসলে কিসের প্রতিবাদে রাজপথে মানুষের ঢল নেমেছিল, এই লুম্পেন রাজ আর দুর্বৃত্তায়নের বিরুদ্ধে। এই নেই এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। মেয়েদের রাত দখল কর্মসূচির মধ্যেই দুষ্কৃতীদের দখলে আরজি কর হাসপাতাল, এমার্জেন্সি থেকে মেডিকেল স্টোর, তছনছ সবকিছু। বিপুল জনসমর্থন পাওয়া শান্তিপূর্ণ কর্মসূচিতে আতঙ্ক সৃষ্টি করতেই কি এই পরিকল্পিত তাণ্ডব? দ্বিতীয় প্রশ্ন। হাসপাতালে 40 মিনিট ধরে লুম্পেনদের দাবাদাপি, প্রায় 3 ঘন্টা হাসপাতালের আশেপাশের এলাকা হয়ে রইল দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। দাঁড়িয়ে দেখল কলকাতা পুলিশ। স্পর্শকাতর জানা সত্ত্বেও আরজি করে হামলা রুখতে কেন ব্যর্থ হলো পুলিশ? তৃতীয় প্রশ্ন। সাদা লাল পতাকা হাতে ডিওয়াইএফআই আর জাতীয় পতাকা নিয়ে বিজেপি, রাম ও বামের চক্রান্তে এই তাণ্ডব, অভিযোগ মুখ্যমন্ত্রী। পুলিশকে নিষ্ক্রিয় রেখে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, একযোগে সরব বিরোধীরা। ধর্ষণ ও খুনের প্রমাণ লোপাটেরই কি ছক ছিল এই হামলাকারীদের? চতুর্থ প্রশ্ন। কাল 12 ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক এসইউসিআই। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ধর্ণা ও কর্মবিরতির ডাক বিজেপি। ধিক্কার দিবস পালন করবে বামেরা, আন্দোলনে কংগ্রেসও। বাংলায় বন্ধ হয় না বলছেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের আন্দোলনে চাপ কি বাড়বে সরকারের ওপর? পঞ্চম প্রশ্ন। আরজি কর কাণ্ডে মুখ খোলার পরেই তৃণমূলের দলীয় মুখপাত্রের পদ থেকে অপসারিত শান্তনু সেন। সুর চড়িয়ে সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নেওয়ার দাবি তুললেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ। আরজি কর নিয়ে দলেরই নেতার বিদ্রোহী ভূমিকায় কতটা বিড়ম্বনায় তৃণমূল। তবে শুরুতেই দেখাবো, যখন প্রতিবাদের জনস্রোত পথে পথে, তখন কিভাবে আরজি কর হাসপাতালে তাণ্ডব চালালো বেপরোয়া দুষ্কৃতীরা। দেখুন। এক লজ্জার প্রতিবাদের মাঝেই আরেক লজ্জা। আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে গোটা রাজ্যে, গোটা দেশে মেয়েরা যখন রাতে দখল নিয়েছে, তখন সেই আরজি কর হাসপাতালেই ঘটল আরেক জঘন্য ঘটনা। পুলিশের সামনেই সেখানে অবাধে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। একেবারে লন্ডভন্ড অবস্থা, সব ভেঙে গুড়িয়ে চুরমার করে দেওয়া হয়েছে। আমরা ভেতর দিকে যত যাচ্ছি তত কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে বিভাগ, সেই বিভাগ কিন্তু এই রকম অবস্থায় রয়েছে। ট্রলি অ্যাসিস্ট্যান্স বুথ, এখানে নার্সিং স্টেশন, সমস্ত কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং সবটাই কার্যত এই মুহূর্তে অন্ধকারে ঢাকা। এবং যে মেডিসিন স্টোর রয়েছে, সেই মেডিসিন স্টোরও কিন্তু একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে বহিরাগত শাসক দলের আশ্রিত কিছু লোকজন ছিল, এভিডেন্স টেম্পারিং এর একটা চেষ্টা এই আউটসাইডার যে মব ছিল তাদের দ্বারা করা হয়েছে। ভাঙচুর চলে জরুরি বিভাগ থেকে শুরু করে নার্সিং স্টেশন, মেডিসিন স্টোর, এইচডিইউ, ইএনটি বিভাগ সহ 18টি জায়গায় তছনছ করে দেওয়া হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। নষ্ট হয় লক্ষ লক্ষ টাকার ওষুধ। ভাঙচুর করে উল্টে ফেলে দেওয়া হয় পুলিশের গাড়ি, বাইক। এই মুহূর্তে এটাই হচ্ছে এমার্জেন্সির অবস্থা। একদল দুষ্কৃতী, সংখ্যায় তারা 30, তারা আচমকায় এখানে ভেতরে ঢুকে পড়ে। ঘড়ির কাঁটায় তখন ঠিক 12:15। তারপরে নির্বিচারে পুরো ঘর তারা ভাঙচুর করেছে, একের পর এক ঘর। এগুলো হচ্ছে এমার্জেন্সি বিভাগ। আমরা দেখছি একেবারে সব ভাঙচুর করেছে, সবটা। এবং ভেতরে কিন্তু কোথাও কোনো জিনিস আস্ত নেই। এমনকি এখানকার যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলো ভাঙচুর করা হয়েছে। প্রত্যেকটা ঘরে তাণ্ডব চালানো হয়েছে। আমাদের আন্দোলনটা নাগরিক সমাজে ছড়িয়ে, স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ছে। এই ভয়টা থেকে একটা আন্দোলনটাকে বাধা দেওয়ার প্রচেষ্টা হিসাবে, মানে প্রচেষ্টাও এটা হতে পারে। এর সাথে সাথে হতে পারে যখনই একটা কোনো বড় মিছিল বা বড় জমায়েতের সম্ভাবনা থাকে, সেখানে অলরেডি একটা আনরেস্টের সম্ভাবনাও থেকে যায়। সেই সম্ভাবনাটা কাজে লাগিয়ে এই দুষ্কৃতীদের নিয়ে আক্রমণ। এই মব এসেছিল, এটা পরিকল্পিত মব, এবং আমরা তো মনে হচ্ছে শাসক দলের গুন্ডা বাহিনী হবে। সেটা আবার কে হবে? বারমুন্ডা পড়ে এসছে, অনেকে তো চেনে, লোকাল গুন্ডা বারমুন্ডা পড়ে এসছে, হাতে লাঠি নিয়ে এসছে। এটাকে আন্দোলনকারীরা, ডাক্তার, টোটালি প্রি প্ল্যান, ষড়যন্ত্র না, প্রি প্ল্যান। এটা অর্গানাইজ করে মবকে নিয়ে এসছে, ভিতরে ঢুকিয়েছে। এর পিছনে বড় মাথা যদি না থাকে তাহলে একটা মব এই জিনিস করে না। রাজনৈতিক মদতপুষ্ট এবং পুলিশকেও নিষ্ক্রিয় করে রাখা হয়েছে রাজনৈতিক মদতের মধ্য দিয়েই।
আরজিকর মেডিকেল কলেজের ব্যারিকেড ভাঙার এই ছবিকে হাতিয়ার করে পাল্টা তৃণমূলের দাবি, এই ছবি থেকে স্পষ্ট বাম ছাত্র যুবরা গোটা ঘটনার সঙ্গে জড়িত। বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে। সবাই জানে ডিএফের পতাকা নিয়ে আমরা ছাত্র যুব মহিলারা তারা দাঁড়িয়ে হাসপাতালের উল্টো দিকে গত 3 দিন ধরে ধর্ণা দিচ্ছিল। প্রথমে ওরা ওটাকে ভাঙতে চায়, ওখানে নীল সাদা প্যান্ডেল করে দেয়, কিছু পোস্টারও লাগিয়ে দেয়। ডিএফআই তার পরিচয় দিতে ভয় পায় না। কিন্তু তিনি এটা কেন বলছেন না যারা ঢুকেছিল তারা তৃণমূলের কোন গোষ্ঠীর ছিল? তৃণমূল করছে, সবাই জানে এটা। দফা 1, দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ভাঙচুর চালানোর অভিযোগে ইতিমধ্যেই 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হামলাকারীদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করে সন্ধান চাই বলে পোস্ট করেছে কলকাতা পুলিশ। সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, পরপর অনেকগুলো ফুটেজ আর আপনাদের সামনে রাখবো যাতে প্রশ্ন উঠতে বাধ্য, কি আদৌ কি ওই গুন্ডাদের থামানোর কোনো সদিচ্ছে উর্দিধারী পুলিশ বাহিনীর ছিল? লাঠিচার্জ বাদ দিন, প্রায় 40 মিনিট ধরে ওই দুষ্কৃতীরা হাসপাতালের তাণ্ডব চালালো। তারপরও কার্যত পাড়ার ছেলেদের মধ্যে ওই ঢিল ছোঁড়া প্রতিযোগিতার মতো ওই গুন্ডাদের সঙ্গে ইঁটের আদান প্রদান চালিয়ে গেল কলকাতা পুলিশ। সঙ্গে সঙ্গে গ্রেফতার করার বদলে ধাক্কা দিয়ে অনেক সময় হামলাকারীদের সরানোর চেষ্টা অন ক্যামেরা দেখা গেল। আর এই প্রশ্নটা অনেকেই তুলছেন যে স্বতঃস্ফূর্ত যে বিপুল আন্দোলন কাল গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে, তার থেকে নজর ঘোরাতেই কি আরজিকরে পরিকল্পনা করে এই হামলা চালানো হলো? পরপর একটার পর একটা প্রশ্ন তুলতে হবে এই অনুষ্ঠানে। প্রথম যাকে দিয়ে শুরু করব, অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, কথায় কথায় বলে যে, এবং সঠিকভাবে বলে, নিশ্চিত সঠিকভাবে বলে যে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট। ঠিকই তো বলে, তার কারণ সেই জন্যেই তো দায়টা সরকারের হয়। আমি আরজিকর হাসপাতাল এই মুহূর্তে আপনারা প্রত্যেকে একমত হবেন যে অত্যন্ত পশ্চিমবঙ্গের একটা স্পর্শকাতর জায়গা। সেখানে আন্দোলন চলছে, প্রচুর পুলিশ 24/7 প্রতি মুহূর্তে রাউন্ড দ্য ক্লক মোতায়েন আছে। হাসপাতাল চত্বর, সামনের রাস্তা, গেট, সব সময় পুলিশে ছয়লাভ। যে কোনো সংবাদ মাধ্যমের একটা ফ্রেমে দেখবেন যে পুলিশে উর্দি আপনার চোখে পড়বেই। তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি যে ডিওয়াইএফআই এবং বিজেপি, অথবা শুধু ডিওয়াইএফআই অথবা শুধু বিজেপি অথবা কেউ ভাঙচুর করেছে। আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম আমি যতদূর জানি আজ অবধি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়, মীনাক্ষী মুখোপাধ্যায় নয়, শুভেন্দু অধিকারী নয়। তাহলে পরিষ্কার প্রশ্ন যে একটা হাই সিকিউরিটি জোনে যেখানে বেশ কিছু হবু ডাক্তার, যাদের মধ্যে একেবারে সিনিয়র ডাক্তারবাবুরা আছেন, যেখানে নার্সরা আছেন, স্বাস্থ্য সহায়ক তারা আছেন এবং অসংখ্য রোগী আছেন, এই রকম একটা হাসপাতালে 40 মিনিট ধরে তাণ্ডব চালানো হলো। আর পুলিশ বাহিনী তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। তাদের মধ্যে অনেকে পালিয়ে গেলেন, তাদের মধ্যে অনেকে একেবারে লুকিয়ে পড়লেন। কখনো নার্সরা আজকে যেরকম বলছিলেন অন ক্যামেরা যে কেউ রোগীর ঘরে লুকিয়ে পড়লেন, কেউ আবার শৌচাগারে লুকিয়ে পড়লেন। পুলিশ বাহিনী যাদের কথা ছিল এই তাণ্ডব আটকানোর। অরূপ চক্রবর্তী। সুমন, প্রথমত সবার আগে যেই কথাটা বলা প্রয়োজন সেটা হচ্ছে যে ঘটনার প্রেক্ষিতে আজকে আমরা দাঁড়িয়ে আলোচনা করছি, সেই ঘটনার নিন্দার কোনো ভাষা নেই। আমাদের রাজ্যেরই একজন বোন, তাকে যখন এইরকমভাবে চলে যেতে হয়, খুব স্বাভাবিকভাবেই একটা প্রতিবাদ খুব স্বতঃস্ফূর্তভাবে আসবে নাগরিক সমাজ থেকে, সেটাই খুব স্বাভাবিক ঘটনা। এবং এই প্রতিবাদের মধ্যে তো কোনো আমরা ওরা নেই, এই প্রতিবাদে কোনো বিরোধ নেই। আপনি ভালো করে দেখুন, সারা রাজ্যব্যাপী নাগরিক সমাজের পক্ষ থেকে যে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল, প্রতিটা জায়গাতেই বলা হয়েছিল যে দল মতের ঊর্ধ্বে উঠে দলীয় পতাকার বাইরে গিয়ে প্রতিবাদ হবে। সারা রাজ্যব্যাপী কিন্তু সাধারণ মানুষ স্বাগত জানায়নি। না, আমি বলছি আপনাকে শুনে, সারা রাজ্যব্যাপী সাধারণ মানুষ, এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত কর্মসূচি হতে পারে না। প্রচুর সাধারণ মানুষ দল মতের ঊর্ধ্বে উঠে গিয়ে যারা ডেকেছিলেন তারা বলেছিলেন আপনি রাজনীতি করতে পারেন, ঝান্ডা বাড়িতে রেখে আসুন। এক্স্যাক্টলি, আমি সেটাই আসছি। সারা রাজ্যে যখন দল মতের ঊর্ধ্বে উঠে রাজনীতির ঝান্ডার বাইরেই আন্দোলন হচ্ছে, সারা রাজ্যে একটা মাত্র জায়গা যেখানে ঘোষিতভাবে ঝান্ডা নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, সেটা আরজিকরের
অবস্থান মঞ্চ, এবং পরিষ্কারভাবে এসএফআই, ডিওয়াইএফআই এবং এআইডিডব্লিউএ তারা ঘোষিতভাবে তারা জানিয়েছিল তাদের শাখা সংগঠনের পক্ষ থেকে ওখানে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি অর্গানাইজ করা হবে। ডান্ডা নিয়ে যদি কেউ বিক্ষোভ দেখায় এবং হাসপাতালে ভাঙচুর করে, তাহলে ডান্ডা নিয়ে পুলিশকে তার মোকাবিলা করতে হবে। আমি বলিনি, আপনি নিশ্চয়ই আপনি তো প্রশ্ন করবেন সঞ্চালক হিসেবে, এটাই খুব স্বাভাবিক। শাসক হিসেবে আমাদের উত্তর দেওয়ার দায়বদ্ধতা থাকে। আমি আবারও বলছি, যে ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি, প্রথমেই এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে আমরা আমাদের যে বোনকে হারিয়েছি সেটা নৃশংস, নক্কারজনক, এবং তার সবাই মিলে, এখানে কোনো আমরা ওরা নেই, আমরা সবাই চাই তার চূড়ান্ত চরমতম শাস্তি। মাননীয় মুখ্যমন্ত্রীও প্রথম দিন থেকে সেই দাবি করেছেন, প্রয়োজনে ফাঁসি দেওয়া হোক, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করার কথা আমরাই প্রথম বলেছিলাম। তুমি মানবে কালকের ঘটনায় ওই বোনের জন্য যারা আন্দোলন করছে তাদের ক্ষতটাকে আরো দগদগে করে দেওয়া হবে। আমি আসছি এবার কেন বলছি এই কথাটা। দেখুন, সারা রাজ্যে যখন পতাকাবিহীন আন্দোলন, আসলে সমস্যাটা অন্যখানে, যে দুটো দল পেছন থেকে ইন্ধন দিয়েছিল, একটা দলের এখন এমন অবস্থা যে তারা পতাকা নিয়ে ডাকলে মানুষ আসবে না। ওই একটি জায়গায় যেখানে পতাকা নিয়ে আন্দোলন হলো, সরি টু সে সুমন, আজকের দিনে দাঁড়িয়ে এই বিশ্বায়নের যুগে হয়তো একটা দুটো ক্যামেরা বা একটা দুটো চ্যানেল নাও দেখাতে পারে, সোশ্যাল মিডিয়ার যুগে সমস্ত ফুটেজ সবার কাছে অ্যাভেলেবেল হয়ে যায়। যেরকম ফেক নিউজ ছড়ায়, তেমনি অরিজিনাল নিউজগুলো ছড়িয়ে যায়। পরিষ্কারভাবে দেখা গেল যে সেখানে কাদের পতাকা ছিল, পেছনে ডিওয়াইএফআই এর পতাকা, সাদা লাল তারা আঁকা পতাকা আমরা সবাই জানি, এবং তেরঙ্গা পতাকাও তার মধ্যে ছিল, জাতীয় পতাকা। পেছনে সাদা লাল পতাকা নিয়ে গেট ভাঙা হলো, ভেতরে ঢোকা হলো, ভাঙচুর করা হলো। আপনি বলছেন পুলিশ কেন অ্যাকশন নিল না? আমার এখানে বক্তব্যটাও খুব পরিষ্কার। আজকে একদল লোক হয়তো উৎপেতেই বসেছিল যে একটা যদি সেখানে আরেকটা এরকম ইনসিডেন্ট ঘটে যেটার উপর দিয়ে রাজনীতি করতে কারোর সুবিধা হয়। আমি আবারও বলছি, যে ঘটনা ঘটেছে, হাসপাতালের মধ্যে গুন্ডা ঢুকলে পুলিশ করবে না, পুলিশ অ্যাকশন নেবে। কিন্তু একটা জিনিস মানতে হবে, যদি পুলিশই অতি সক্রিয়তা সেখানে হতো, আমি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যথেষ্ট সংযমী ভূমিকা দেখিয়েছে কালকে, নইলে অশান্তির আগুন আরো বৃদ্ধি পেত। আমি বলছি, অরূপ শব্দটা ব্যবহার করলে আমি তুলে নিলাম, সংযমী। আমি বলছি সত্যি সংযমী নাকি পুলিশ? মার্জনা করবেন, কেউ মামলাও করতে পারেন। নাটক করছিল, কেন নাটক করছিল? দেখুন, আমার জীবনের অর্ধেকটা উত্তর কলকাতা আর অর্ধেকটা দক্ষিণ কলকাতায় কেটেছে। উত্তর কলকাতায় আমরা যখন ছোট ছিলাম তখন এই এতটা ঘিঞ্জি পরিবেশ হয়নি, তখন ঢিল ছোঁড়ার প্রতিযোগিতা হতো। বিশ্বাস করুন, আমি পরের প্রতিবেদনে আপনাদের ফ্রেম ধরে ধরে দেখাবো, সারা রাত ধরে দেখিয়েছি যে ইঁটের প্রতিযোগিতা হচ্ছে। ওই গুন্ডা বাহিনী, ওই লুম্পেনরা, ওই হুলিগানরা একটা ইঁট ছুঁড়ছে, পুলিশ বাহিনী তেড়ে যাচ্ছে না, এলাকা পরিষ্কার করছে না, হাসপাতালের সামনের এলাকা। ভাবুন, ওই একটা ইঁট পড়ছে, সেই ইঁটটাকে পুলিশ ভেঙে দুটুকরো করে দুজন পুলিশ অফিসার ছুঁড়ছে। আমি বলতে বাধ্য হচ্ছি, কাল বলছিলেন না অনেক কথা কলকাতার মাননীয় পুলিশ কমিশনার বিনীত গোয়েল, আমি বলছি বিনীতবাবু, আপনার কলকাতা পুলিশের ওপর আপনি বলছিলেন অনেকের আস্থা নেই, আমার অন্তত সম্পূর্ণ আস্থা আছে বলেই আমার সংশয় এবং আমার বিশ্বাস, যে কারণে সংশয়টা সেখান থেকে জন্ম নিচ্ছে যে কাল যে ঘটনা আরজিকরে ঘটেছে, কলকাতা পুলিশের দক্ষতায় সেই ঘটনা সামলাতে 3.5 থেকে 5 মিনিট লাগার কথা। আমার জন্ম শ্যামবাজারের একটি নার্সিংহোমে, আমার বড় হওয়া এই কলকাতা শহরে, গোটা জীবন আমি কলকাতা শহরে কাটিয়েছি। কলকাতা পুলিশের যা দক্ষতা, কালকে আরজিকরে যা হয়েছে, কালকে ওই স্যান্ডো গেঞ্জি আর বারমুডা পরে যারা তাণ্ডব চালালো ঘন্টার পর ঘন্টা ধরে, ইভেন যখন আপনি ঘটনাস্থলে গেছেন তখনও একটা অংশে চালাচ্ছে, তাদের সামলাতে কলকাতা পুলিশের আই রিপিট ম্যাক্সিমাম 5 মিনিট লাগার কথা। সেটা হলো না কেন? অরূপ, কেউ প্রশ্ন তুলবে? নাটক দেখেছিলাম কালকে আমরা সারা রাত। নাটক তো দেখুন সুমন, এটা তো ঘটনা, আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে প্রচুর নাটক আমরাও দেখছি। যেমন ধরুন, আমরা সংবাদ মাধ্যমে যারা কাজ করেন তাদের থেকেও অনেক রকম দায়িত্ববোধ প্রত্যাশা করি। আমি সব সংবাদ মাধ্যম, অধিকাংশ সংবাদ মাধ্যম নিরপেক্ষভাবে কাজ করেছেন। গতকালকে একজন আমি নাম করে বলছি না কোন, সেই সাংবাদিক, তিনি প্রথম এই গুজবটা রটালেন যে সেমিনার হল নিয়ে কথা বলা হচ্ছে, সেই সেমিনার হল নাকি ভাঙচুর করেছে। আজকে যখন কলকাতা পুলিশের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে সেটা ক্ল্যারিফাই করা হলো, তারপর উনি একটা ডিসক্লেমার দেওয়ার মতো করে, না সেটা আমার ভুল হয়েছিল। কিন্তু তার মাঝখানে এই যে গুজব রটে গেল, একজন মন্ত্রীর ছেলের নাম করে তাকে যেভাবে ডিফেমেশন, আমি কাল সিপির কথা শুনছিলাম, আমি বলছি একটা সংবাদ মাধ্যমের একটা ঘটনা, সেইটা এই এত বড় ঘটনার সঙ্গে 1 নম্বর সংযুক্ত নয়। 2 হচ্ছে, তোমার মনে থাকবে তুমিও সেদিন ছিলে, আমরা প্রত্যেকে ইনক্লুডিং বিশ্বনাথ চক্রবর্তী বলেছিলেন যে সোশ্যাল মিডিয়ায় চোখ বন্ধ করে ভরসা করবেন না, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কথা ভরসা করবেন না, ভেরিফাই করে নেবেন। এটা আমাদের আজকের নয়, বছরের পর বছর ধরে স্ট্যান্ড। কিন্তু তার সঙ্গে কালকে যা ঘটলো সেটা কিচ্ছু হয়নি। এই ঘটনাগুলো আগুনে সেই মুহূর্তে পেট্রোল ঢালতে আরো বেশি করে ইন্ধন যোগায়। এবং যে ঘটনা, আমি মূল ঘটনায় আসবো, যেটা অরূপ অভিযোগ করলো কৌস্তব
চট্টোপাধ্যায় সিপিএম এর প্রতিনিধি। তৃণমূল বলছে ফুটেজে দেখা যাচ্ছে, ইনফ্যাক্ট কৌস্তব ফুটেজে দেখা যাচ্ছে, আই মাস্ট রিপিট, সেটা হচ্ছে ডিওয়াইএফআই এর সাদা পতাকা। ঘটনাটা যখন শুরু হচ্ছে সমস্ত সংবাদ মাধ্যম সেখানে আছে, তিরঙ্গা পতাকা, যেটাকে সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির পতাকা বলছেন। আমি বলছি দুটো ব্যাখ্যা হতে পারে, হয় হচ্ছে এই ব্যারিকেড ভাঙার যে ঘটনা সেটা একেবারে বাছাই গুন্ডা বাহিনী তোমাদের সঙ্গে ভেঙেছে, তারা তোমাদের লোক, আর নয়তো তোমাদের ফাঁদে ফেলা হয়েছে, এই দলটার সঙ্গে মিশে গেছিল একেবারে প্রশিক্ষিত পরিকল্পিত গুন্ডা বাহিনী, তোমরা বুঝতে পারোনি। কোনটা তুমি বলবে, কিন্তু দ্য ফ্যাক্ট রিমেন্স সেটা সাদা ডিওয়াইএফআই এর পতাকা এবং তিরঙ্গা ঝান্ডা। যে সময় ব্যারিকেডটা ভেঙে এই গুন্ডা বাহিনী ঢুকলো সেই সময় কিন্তু সব ক্যামেরার ফুটেজে রয়েছে। কৌস্তব, আমি প্রথমে বলি যে পরিবারকে ফোন করে আত্মহত্যা বলল কে? কলকাতা পুলিশ। আবার কে? প্রেস কনফারেন্স করে সঞ্জয় রায়কে সিভিক ভলেন্টিয়ার বলতে অস্বীকার করলো কে? বিনীত গোয়েল। আবার কে? সন্দীপ ঘোষের মতো ধিকৃত লোকটাকে 4 ঘন্টার মধ্যে অন্য জায়গায় রিহ্যাবিলিটেশন দিল কে? মমতা ব্যানার্জি। আবার কে? এই কথাটা বলে শুরু করলাম। দ্বিতীয় কথা, আমি তোমায় বাড়তি সময় দেবো কৌস্তব, 1 সেকেন্ড। দুটো রিজয়েন্ডার আছে আমার এই পার্টে। 1 নম্বর রিজয়েন্ডার হচ্ছে, যেহেতু পরিবারের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছে, পরিবার কিন্তু ফ্রম ডে 1 টিল ডেট আজ অবধি বলছে যে প্রথম যে ফোনটা এসেছিল সেই ফোনে পরিচয় দেওয়া হয়েছিল আমি আরজিকর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার। একেবারে পরিষ্কার এইভাবে পরিবারের একাধিক সদস্য আমাদের বলেছে, সুতরাং কলকাতা পুলিশ ফোন করেছে, পরিবার এটা বলছে না। 2 হচ্ছে বিনীত গোয়েলকে আমারই 3 সহকর্মী একসঙ্গে প্রশ্ন করেছিলেন যে এই ছেলেটি, এই ক্রিমিনালটি, যাকে ক্রিমিনাল অফ হায়েস্ট অর্ডার সিপি বলছেন, সেই ক্রিমিনালটি কি সিভিক ভলেন্টিয়ার? সিপি অস্বীকার করেননি, কিন্তু সরাসরি উত্তর দেননি, বারবার একটাই কথা বলছেন ক্রিমিনাল অফ হায়েস্ট অর্ডার, কিন্তু তার পরিচয় যে সিভিক ভলেন্টিয়ার সেটা সিপি বলেননি। তোমায় বাড়তি সময় আমি পুষিয়ে দেবো, চিন্তা করো না। সুমনদা, থ্যাংক ইউ তথ্যটা দিয়ে দেওয়ার জন্য। প্রেস কনফারেন্সে সিভিক ভলেন্টিয়ার পরিচয় লুকোতে চাইল কে? এড়িয়ে গেল কে? বিনীত গোয়েল। আবার কি? আমি আবার বলছি, আর ওখানে জানা ছিল তো এসএফআই, ডিওয়াইএফআই, এডুয়া, ছাত্র যুব মহিলা সংগঠন, আমাদের গণসংগঠন, তারা পুলিশের কাছে পারমিশন নিয়ে উল্টো দিকে অবস্থান করছিল, লাগাতার অবস্থান করছিল, তাই জন্য ঝান্ডা তো থাকবেই, কোনো অসুবিধা নেই, পরিষ্কার আছে, ঝান্ডা লুকোনোর চেষ্টাও হয়নি। এর সাথে আরেকটা কথা আমি বলবো, গতকাল যখন ঘটনাটা ঘটলো তখন থেকেই তৃণমূল কংগ্রেসের নেতা, এমনকি আমার বন্ধু অরূপদা, তারা শুরু থেকে বলতে আরম্ভ করলো এসএফআই ডিওয়াইএফআই ওখানে ঢুকে পড়ে হচ্ছে, এ করেছে। আজকে সকালবেলা কি দেখলাম? আজকে সকালবেলা দেখলাম কলকাতা পুলিশ 70 জনের মতো, ওই 20 জনের যত ছবি আর 70 জনের কথা বললো যে স্পট করে করে এরা হচ্ছে ঘটনা ঘটিয়েছে। তাদের মধ্যে আমি 2 জনের নাম বলতে পারি, এর বেশি এখানে বলতে চাইছি না আমি। সমস্ত আমাদের আছে, কে বা তৃণমূল কংগ্রেসের কোন কাউন্সিলরের ঘনিষ্ঠ, কোথায় বাড়ি, নাম কি, সব আমি বলতে পারি। হ্যাঁ জানাবো, নিশ্চিতভাবে জানাবো, পার্টি থেকে বলা হয়েছে, নিশ্চয়ই জানাবো। এর সাথে আমি বলবো গোটাটা পরিকল্পনা করা হয়েছে ম্যান্টনে মুখ্যমন্ত্রীর ভাষণের পর। মুখ্যমন্ত্রী ম্যান্টনের বক্তৃতা অত্যন্ত খারাপ। মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছিলেন গোটা রাজ্যের মহিলারা কলকাতার রাতের দখল নেবে, মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন, সেই কারণে মুখ্যমন্ত্রী দেখবেন অভিজিৎ বাবু তার নেতৃত্বে নামতে হবে, কাউন্সিলররা বেহালায় নেমে পড়ুন। তারপর মুখ্যমন্ত্রী ভাষণে বলেছেন, কি বলেছেন? যে আমাদের রাস্তায় নামতে হবে, পাল্টা ওনাকে রাস্তায় নামতে হবে। তার সাথে উনি বলেছেন, যে কথা বলেছেন সেটাই তৃণমূলের একটা গোষ্ঠী একেবারে বেলগাছিয়া চত্বর থেকে বুদ্ধি দিয়ে তাদেরকে পাঠিয়েছিল, এবং এই যে এত লোকের জমায়েত, যে কথাটা সুমনদা তুমি বললে তার সাথে আমি একমত, পুরোটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই চেষ্টা ওরা করেছিল। কিন্তু তার মানে তুমি বলতে চাইছো যে তোমাদের সঙ্গে ওরা মিশেছিল? কারণ ফুটেজে তো দেখা যাচ্ছে ব্যারিকেড যে ভাঙলো সেটা তো ডিওয়াইএফআই এর ফ্ল্যাগ হাতে ভাঙা হয়েছে। আমি বলতে পারবো না, সেটা দেখতে হবে ভালো করে আমাদের, কিন্তু আমি আবার বলছি যে বের করুক, আমরা বলছি পুলিশ দেখুক। আমরা এপারে ছিলাম যখন আজকে সেলিমদা প্রেস কনফারেন্স, তুমি সেলিমদা প্রেস কনফারেন্স চালাও, সেলিমদা প্রেস কনফারেন্স করে বলেছে যখন এই ঘটনা ঘটছে তখনও কনিনিকা দি, মীনাক্ষী, ধ্রুব তারা হচ্ছে অবস্থানে রয়েছে, এবং পরিষ্কার দেখা গেছে যারা এই গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে যারা ঢুকেছে, 1 সেকেন্ড, তারা তৃণমূল কংগ্রেসের, আমি 2 জনের নাম শুধু বলবো, জাব্বার এবং সারফারাজ। এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ, এদের নেতৃত্বে যা ছবি দেওয়া হয়েছে এ সবাই জানি, এবার কে পাঠিয়েছে সেসব আমরা জানি। এর সাথে আমার একটা কথা, সেটা হচ্ছে রাজ্যের বোন বললেন না, রাজ্যের বোন বললেন তো, আর সন্দীপ ঘোষ, ভালো করে খোঁজ নিয়ে দেখতে হবে তো কতটা প্রভাবশালী সন্দীপ ঘোষ। রাজ্যের বোন বললেন, মমতা ব্যানার্জি বললেন ডিওয়াইএফআই, অরূপবাবু বলছেন ডিওয়াইএফআই। সকালবেলা পুলিশ কিন্তু সেটা বলছে না, পুলিশ 11 মিনিট আগে কলকাতা পুলিশ এক্ষুনি ফেসবুক পোস্ট করেছে ডিওয়াইএফআই এর ব্যারিকেড ভাঙা
ব্যারিকেড ডিওয়াইএফআই নাকি ব্যারিকেড ভাঙছে, ডিওয়াইএফআই এর অবস্থানের ছবি দিয়ে কলকাতা পুলিশ বলছে কলকাতা পুলিশ টার্ন অ্যারাউন্ড করছে, কলকাতা পুলিশ মানুষকে বোঝানোর চেষ্টা করছে। সিপিএম এর প্রতিনিধি কৌস্তব নিজে মুখে স্বীকার করে নিল যে আন্দোলনের উপর ওদের কোনো নিয়ন্ত্রণ ছিল না, কারণ সুমন কালকে সবাই ফুটেজে আমরা দেখেছি পেছনে ডিওয়াইএফআই এর সাদা লাল পতাকা, লাল স্টার দেওয়া সাদা ফ্ল্যাগ নিয়ে ব্যারিকেড ভাঙা হয়েছে, গার্ডরেল ভাঙা হয়েছে, ভেতরে ঢোকা হয়েছে, পুলিশকে মারা হয়েছে, পুলিশের গাড়ি ভাঙা হয়েছে। একদম এখানে দুটো কথা আছে। এক হচ্ছে যে এমার্জেন্সির ভেতরে যখন ভাঙচুর চলছে সেই ফুটেজ সমস্ত সংবাদ মাধ্যমের কাছে আছে, পরিষ্কার মুখ দেখা যাচ্ছে। অরূপ, এখনো পর্যন্ত কতজন অ্যারেস্ট হয়েছে? আর কৌস্তব পরিষ্কার দুজনের নাম বলছে। পরিষ্কার করে বলি, এই নেম ড্রপিং এর গল্প হচ্ছে কয়েকদিন ধরে। এই যে মাঝখানে একটার পর একটা অডিও ক্লিপ জেনারেট করে ছাড়া, যারা অডিও ক্লিপ বলছেন তারা যদি সবটা জানেন তো তারা সিবিআই তো তদন্তভার নিয়েছে, তারা কেন সিবিআই এর সামনে অ্যাপিয়ার হয়ে কথাগুলো বলছেন না? কিন্তু এই নেম ড্রপিং এর কিন্তু আহ্বান আজকে সকালে কলকাতা পুলিশ অফিশিয়ালি তাদের সমস্ত সোশ্যাল অ্যাকাউন্ট থেকে বলেছে যে এই হচ্ছে ছবি। তারা স্টিল করে গোল আকৃতি করে চিহ্নিত করে দিয়েছে যে যাদের কাছে এদের পরিচয় আছে তারা কলকাতা পুলিশকে নাম পরিচয় গোপনের শর্তেও জানাতে পারেন। এই সোশ্যাল মিডিয়া পোস্ট আমি দেখেছি। আমি বলছি কৌস্তব, তোমার কিন্তু নাগরিক হিসেবে এই সমস্ত পরিচয় কলকাতা পুলিশকে দেওয়া উচিত এবং এই শোতে পরবর্তী দিন এসে বলা উচিত যে তাদের এগেনস্টে অ্যাকশন হয়েছে কিনা বা পুলিশ অ্যাকশন নিয়েছে কিনা। নাগরিকের কর্তব্য। আমি বলছি দেখো, সে তো নিশ্চিতভাবে করবো আমরা, কিন্তু কথাটা হচ্ছে মমতা ব্যানার্জি আর অরূপ বাবু তারা বলছেন শুধু ডিওয়াইএফআই নাকি ভাঙচুর করেছে, ডিওয়াইএফআই নাকি করছে। আরে পুলিশ কমিশনার সিপিআরপিসিকেই তো সরাতে হবে, সিপিআরপিসিকে সরাতে হবে। আমি রাজনীতির মধ্যে আমি দ্রুত একবার দর্শকদের সামনে আমি আসবো। অরূপ বাবু আর মমতা ব্যানার্জি যা বলছেন, কুণাল ঘোষ কিন্তু তাই বলছেন না, শান্তনু বাবু তাই বলছেন না, তৃণমূলের অন্যান্য নেতা তাই বলছেন না। তারা বলছেন তৃণমূল যদি দুষ্কৃতিকারী হয়, কুণাল ঘোষের টুইট তুমি চালাও, যদি তৃণমূলের দুষ্কৃতিকারী থাকে, পাবলিক সার্ভেন্ট হিসেবে অভিষেক ব্যানার্জি প্রথম কি কথা বলেছেন? হ্যাঁ, যদি আমার যে কোনো রাজনৈতিক দলের কেউ থাকেন, এখন আসলে রাজনীতি আর প্রশাসনের তফাৎটা তো এইখানে। মমতা বন্দ্যোপাধ্যায় কারা ভেঙে দিয়েছেন, তাদের নাম পরিচয়, রাজনৈতিক পরিচয় সব বলে দিলেন। পুলিশ বলছে যে কারা ভেঙেছে আমাদের দেখান। এবার কথা হচ্ছে যে পুলিশ কি জানতে চাইছে, জানতে পারছে? আর জানতে যদি পারে তাহলে অন্তত 32 জন যে ফুটেজে এদিক ওদিক যা দেখা যাচ্ছে তার মধ্যে এখনও ডাবল ডিজিট অবধি গ্রেফতারটা গেল না শুনছি। সত্যি নাকি? আমি দ্রুত একবার ঠিক যা ফুটেজ আমাদের আছে, কোন সময় অবধি পতাকা, কোন সময় তা নয়, এমার্জেন্সিতে ভাঙচুর, আমি দ্রুত একবার যখন ব্যারিকেডটা ভাঙা হলো সেইখানকার ফুটেজ আপনাদের সামনে রাখবো পরবর্তী প্রতিবেদনে। দেখুন। আরজিকর মেডিকেল কলেজে বুধবার রাতে হামলা করলো কারা? এই হামলা করালো কারা? সেই প্রশ্ন নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় চলছে শাসক বিরোধীর পরস্পরকে দোষারোপ। সিপিএম, বিজেপি, কংগ্রেস সকলেই যখন একযোগে হামলার নেপথ্যে তৃণমূল রয়েছে বলে দাবি করছে, তখন আবার আরজিকর মেডিকেল কলেজের ব্যারিকেড ভাঙার এই ছবিকে হাতিয়ার করে পাল্টা তৃণমূলের দাবি এই ছবি থেকে স্পষ্ট বাম ছাত্র যুবরা গোটা ঘটনার সঙ্গে জড়িত। কয়েকজনের হাতে আবার দেখা যাচ্ছে তেরঙ্গা, যার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি সিপিএম, বিজেপি মিলে হামলা চালিয়েছে। বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে। কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। মুখ্যমন্ত্রীর বক্তৃতার পর তাতে যারা উৎসাহিত হয়েছেন এবং মুখ্যমন্ত্রীর মনোভাবকে কার্যকরী করতে হবে বলে মনে করেছেন, তারাই হামলা চালিয়েছেন। ডাক্তারবাবুদের যে ধর্ণা মঞ্চ, তাকে পর্যন্ত আক্রমণ করেছেন। কারা করতে পারেন? যারা প্রতিবাদকে ভয় পাচ্ছেন, আন্দোলনকে ভয় পাচ্ছেন, তারা। তৃণমূলের বাহিনী মুখ্যমন্ত্রীর কথায় উৎসাহিত হয়ে লেগে পড়েছেন। সমস্ত তথ্য লোপাট করতে হবে, এটা তাদের ডিউটি। সিবিআই এসে গেছে। পাশেই বেলগাছিয়া থেকে লোকজন এসে এই কাজ করেছে বলে আমরা আপাতত জানতে পেরেছি।
এবং এর পেছনে কাদের ইন্ধন আছে পরিষ্কার বোঝা যাচ্ছে। যারা চায় না যে আন্দোলনটা চলুক তাহলে তাদের ইন্ধন আছে। পুরো উদ্দেশ্য প্রণোদিতভাবে ভয় দেখানোর জন্য এটা করা হচ্ছে, যাতে আন্দোলন থেকে যারা ডাক্তারবাবুরা আছেন তারা পিছিয়ে আসে। कल जैसे घटना घटी कि टीएमसी के गुंज अंदर चले गए, टीएमसी पार्टी के कार्यकर्ता के पास इतना पैसा हो गया और ये पैसा कहाँ से आया किसी को पता नहीं। वो लोग कोई भी चीज़ को समझते हैं वो अपना जिम्मेदारी है। আরজিকর মেডিকেল কলেজে হামলা নিয়ে দায় ঠেলাঠেলি চলছে, কিন্তু আসল দোষী কে, তারা কি ধরা পড়বে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। মুন্না আগরওয়াল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বিজেপির প্রতিনিধি সজল ঘোষের কাছে আসব সমবেদনা নিয়ে। সজলের পিতৃদেব এই অনুষ্ঠানে, তখন এই অনুষ্ঠান শুরু হয়েছে আর প্রতিপক্ষ অনুষ্ঠান হতো, সেখানে মাঝে মাঝেই রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে আসতেন, তার আত্মা শান্তি পাক। সজল, আমি সরাসরি এই প্রশ্নে আসব। এক হচ্ছে এসইউসিআই, এক তো তোমাদের ওপরও সমানভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ওই তিরঙ্গা পতাকা হাতে, অর্থাৎ তোমরা এবং বামেরা, রাম এবং বাম একসঙ্গে এটা চালিয়েছে, এর উত্তর তো তুমি দেবেই। আমি তার সঙ্গে যোগ করব, কালকে এসইউসিআই 12 ঘন্টার একটা বন্ধ ডেকেছে। শুভেন্দু অধিকারী একেবারে এই ঘোষণার পরই বলে দেন যে আমি সমস্ত রাজনৈতিক দলকে বলবো 26 তারিখ স্তব্ধ করুন বাংলা। এটা পরোক্ষ সমর্থন কিনা তুমি বলবে। এবং মুখ্যমন্ত্রী 16 তারিখ মার্জনা করো, 16 তারিখ, হ্যাঁ এগিয়ে যাচ্ছি, মানে এত অসহ্য লাগছে বর্তমান সময়টা, 10 দিন এগিয়ে গেলাম। জোকস অ্যাপার্ট, মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় স্ট্রাইক হয় না। কালকে স্ট্রাইক নিয়ে তোমাদের অবস্থান, তার থেকেও গুরুত্বপূর্ণ কথা এই হামলায় তোমরা যুক্ত। দাদা, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। তারপর কথা হচ্ছে স্ট্রাইক নিয়ে আমাদের অবস্থান আমাদের নেতারা বলবেন, কিন্তু মানুষ যদি স্ট্রাইক করে দেয় সেক্ষেত্রে তো আপনারা আমার কারোর কিছু করার নেই। হ্যাঁ, এখন বাংলায় স্ট্রাইক হয় না, স্ট্রাইক করে কেউ মুখ্যমন্ত্রী হয়, স্ট্রাইক করেই কেউ মুখ্যমন্ত্রী হয়। বছরে 2টো করে বাংলা বন্ধ না ডাকলে তার বছরটা ভালো যেত না। আচ্ছা, এই ফ্ল্যাগ নিয়ে এত বিতর্ক হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী তার জাতীয় পতাকা তুলেছেন, তাহলে কি উনি আজকের জন্য বিজেপি? আমি প্রশ্ন করতে চাই, ফ্ল্যাগ তো বাজারে পাওয়া যায়, যে কেউ নিতে পারে, আর এই ফ্ল্যাগগুলো তো নিষিদ্ধ নয়। ওরা আসলে জাতীয় পতাকা দেখে সহ্য করতে পারছে না, অন্য রাজনৈতিক দলের পতাকা সহ্য করতে পারছে না। যদি কালো সাদায় মানে বিভিন্ন মানে অজানা অক্ষরে লেখা কোনো উগ্রপন্থী দলের ISIS এর পতাকা হতো তাহলে এরা খুশি হতো। এইসব প্রশ্নে আমি যাচ্ছি না। প্রশ্ন হচ্ছে মানুষগুলোকে তো সরাসরি আইডেন্টিফাই করা যাচ্ছে। আমি আমার ফেসবুকে, যে আপনি বললেন কৌস্তবকে বলছিলেন, আমি আমার ফেসবুকে 1 ঘন্টা আগে দিয়েছি, নাম, বাবার নাম, ঠিকানা সব দিয়ে দিয়েছি, হ্যাঁ কিছু বাকি রাখিনি। আমি দেখতে চাই পুলিশ কি ব্যবস্থা নেয়। আমার কাছে এরকম আরো অনেক আছে যেগুলো আমি ধীরে ধীরে দেবো। কলকাতা পুলিশকেও নিশ্চয়ই কপি করেছি, কলকাতা পুলিশকে এখন অবধি আমার কাছে যদিও কোনো ইনফরমেশন আসেনি, তারা হয়তো তদন্ত করে দেখবে। আমার প্রশ্ন হচ্ছে পতাকা নিয়ে কি গেল এলো, তাতে কি গেল, যে কেউ একটা রাজনৈতিক দল সে আন্দোলন করছে আর জনগণ আন্দোলন করছে, তাতে যদি আমি পতাকা নিয়ে যাই কারণ কি বাধা দেওয়া? এটাই গেল এলো যে পতাকা নিয়ে যদি ব্যারিকেড ভেঙে হাসপাতালে ঢুকে তাণ্ডব করে, আমি যদি আমি বললাম, প্রথম বলেছি পতাকা বাজারে পাওয়া যায় আর পতাকাকে ইস্যু করে ইস্যুটাকে লঘু করা হয়। আমার প্রশ্ন হচ্ছে কেউ ব্যারিকেডে ধাক্কাধাক্কি করছে, ও তো প্রতিদিনই হতো, প্রতিদিন যে কোনো ছাত্র যুব আন্দোলনে প্রতি সময় হয়। আর যারা এমার্জেন্সি, ওখান থেকে প্রায় 50 মিটার দূরে হচ্ছে এমার্জেন্সি, তার ভেতরে ঢুকে HDU ভাঙা, প্রসূতি বিভাগ ভাঙা, স্টোর ভাঙা, 2টো তলা র্যানস্যাক, যাই হোক এইটা করাটা এক নয়। আপনি এখানে আপনারা অনেকে বলছেন যে 2টো দল ইন্ধন দিয়েছে, ফুটেজ পাওয়া গেছে, ভালো তো, ফুটেজ যখন পাওয়া গেছে সেই ফুটেজ ওয়াইজ গ্রেপ্তার করে বলুন যে আমরা এতজনকে গ্রেপ্তার করেছি। আমি ভয় পাচ্ছি অন্য জায়গায়। আমি বেলগাছিয়ার বস্তি, পাইকপাড়ার গলি, দমদমের নেতা, এসব আমরা সবাই জেনে গেছি। আমি ভাবছি কালকে যেটা দেখিয়েছে, আসলে ওরা কিন্তু একদিক দিয়ে সাকসেসফুলটা কি, কালকে কিন্তু আপনারা আর সারা বাংলা দেখানোর স্কোপ পাননি। সারা বাংলায় কালকে নিঃশব্দে একটা বিপ্লব হয়েছে। কালকের যেটা ঘটেছে সেটা একটা গণ আন্দোলন, গণ বিপ্লব। সেই আন্দোলন যদি কালকের গণ অভ্যুত্থানে পৌঁছে যায় তাহলে অবাক হবেন না। এবং এই পশ্চিমবঙ্গ আগামী দিন যদি পশ্চিম বাংলাদেশ হয়ে যায়, এদের জন্যই হবে, সেটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আমি আপনাকে বলি, শান্তনু সেন তিনি একজন ডাক্তার, একজন হবু ডাক্তারের বাবা, এতদিন তিনি সরকারকে ডিফেন্ড করে গিয়েছেন। আজকে যদি সত্যি কথা বলে, অরূপ চক্রবর্তীরা যতই চক্রবর্তী টাইটেল দিয়ে আসুক, সত্যি এরা জীবনে বলতে পারবে না তৃণমূল করলে। আমি শেষ করে শান্তনু সেন নিয়ে এই অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করব, কাল কি বলেছেন যা শুনলেন সেটা পরে শুনবেন আবার। তো আমার বক্তব্য যেটা হচ্ছে, সেই মানুষটা যদি একটা শব্দ ব্যবহার করে থাকে, সঙ্গে সঙ্গে সে শুধু বহিষ্কৃত নয় এই প্যানেলিস্ট থেকে। মুখ্যমন্ত্রী বলছেন যারা এগুলো বলছেন
তা আমি জানি তারাও ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। আমার কাছে বড় প্রশ্ন, যারা কদিন আগে নিট পরীক্ষায় প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছিল, আজকে শান্তনু সেনরা যে প্রশ্ন তুলে দিয়ে গেছেন সেটা হচ্ছে যে এরা টাকা নিয়ে ডিগ্রি দিত। একদম আমি আসবো বিস্তারিত শান্তনু সেন কি বলেছেন, গতকাল কি বলেছেন, এই চ্যানেলে কি বলেছেন, আজকে এই চ্যানেলে কি বলেছেন। একটা জিনিস ঘটনাচক্রে, আজকে দেশের স্বাধীনতা দিবস 15ই আগস্ট 2024, ঠিক আজ থেকে 2 বছর আগে এই স্বাধীনতা দিবসের দিন আজকে যারা নারী আন্দোলন নিয়ে এত কথা বলছেন, 11 জন গ্যাং রেপিস্টকে জেল থেকে ছাড়িয়ে মালা পরিয়েছিলেন, একটা মুসলমান মেয়েকে রেপ করেছো তোমরা ধর্ষক। যারা জেল থেকে স্বাধীনতা দিবসের দিন রেপ করে মালা পরায় তার নাম বিজেপি, আর যারা অনিতা দেওয়ানের ধর্ষকদের শাস্তি দেয় তার নাম সিপিএম। এই বারবার যারা চায় আমি বলছি যে ইতিহাস থেকে আমরা বর্তমান এবং উজ্জ্বল বর্তমানের দিকে কেন এগোবো না। আমি একদম পরিষ্কার বলছি যে অন্ধকার ইতিহাস, সেইটা থেকে শিক্ষা নিয়ে উজ্জ্বল ভবিষ্যতের দিকে কি আমরা এগোবো না? সব থেকে বড় প্রশ্ন সেখানে। তবে সজলকে আমি আশ্বস্ত করব যে কালকে এই আরজিকরের ঘটনা রাতে যখন হয়েছে তখন থেকে টানা আমরা আজকে ভোর অবধি, মানে এখন অবধিও সম্পূর্ণ লাইভ ঠিকই, কিন্তু যতক্ষণ না সেটা হয়েছে তার আগে শুধুমাত্র এই কলকাতা শহরের দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা শুধু নয়, গোটা জেলা এবং পৃথিবীর যে প্রান্তে কালকে এই রাত দখলের যে লড়াই, রাত দখলের দাবিতে অসংখ্য মানুষের ঢল, সেটা দিল্লি, মুম্বাই, পুনে এবং জেলায় বিভিন্ন বিদেশে আপনাদের দেখিয়েছি, এবং তার একটা ঝলক এই অনুষ্ঠানেও আমি চেষ্টা করছি আপনাদের সামনে রাখতে, যাতে ওই ছবিটা, ওই প্রতিবাদের, স্বতঃস্ফূর্ত প্রতিবাদের ছবিটা আমাদের চোখের সামনে থেকে হারিয়ে না যায়। আমি পঙ্কজদার কাছে আসবো, তার কারণ পুলিশের এই যে তৎপরতা, আমরা পুলিশের অনেক সময় বিরোধীরা বলে বিরোধীদের বিরুদ্ধে মামলা হলে পুলিশ অতি সক্রিয়, আর উল্টো দিকে শাসক দলের দিকে মামলা যদি হয় তাহলে পুলিশ নিষ্ক্রিয় হয়ে যায়। কালকে আমি কোনো শব্দ ব্যবহার করছি না, কিন্তু যে পুলিশকে আমরা দেখলাম আজকে, যে ভূমিকার প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী, বললেন ধৈর্য হারায়নি পুলিশ, কাউকে আঘাত করেনি, এটা ভালো, ঠিক কী ভূমিকা কালকে রাতে পুলিশ পালন করলো এবার পরের প্রতিবেদনে আরেকটু দেখাই, আরেক কিস্তি, তারপর পঙ্কজদার কাছে আসি। দেখুন, আমরা মনে করি এটা টোটাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের টোটাল ফেলিওর। এত পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও তারা প্র্যাকটিক্যালি এটাকে আটকানোর জন্য কোনো পদক্ষেপ নিল না। বুধবার রাতে পুলিশের সামনে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 40 মিনিট ধরে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। পুরো তাণ্ডব চলছে এবং দেখতে পাচ্ছ অতনু যে ছবি দেখাচ্ছে, দেখো একদম হাতের সামনে তাণ্ডব চলছে। গেটের সামনে কয়েকজন যুবক তারা তাণ্ডব চালাচ্ছে এবং এখানে দাঁড়িয়ে রয়েছে র্যাব বাহিনী দাঁড়িয়ে রয়েছে, বিশাল পুলিশ দাঁড়িয়ে রয়েছে। তারা কিন্তু কার্যত এগোতে পারছে না। এখানে থেকে সামান্য দূরে যে ছবি আমরা দেখাচ্ছি, দেখো লাঠি হাতে এখানকার প্রচুর যুবক তারা কিন্তু তাণ্ডব চালাচ্ছে। আরজিকর হাসপাতাল এখন অত্যন্ত স্পর্শকাতর জায়গা, সেখানে মহিলা চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনা ঘটেছে। এই প্রেক্ষাপটে আন্দোলনকারীরা প্রশ্ন তুলছে, সেই জায়গায় দুষ্কৃতী তাণ্ডব দেখেও পুলিশ তৎক্ষণাৎ কড়া ব্যবস্থা নিল না কেন? पुलिस वाले खुद हम लोग के आगे आगे भाग रहे थे, कोई भी हम लोग की हेल्प नहीं कर पा रहा है। ये एक कंप्लीट फेलियर है पुलिस का। আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ, শুধু যে নিষ্ক্রিয় ছিল তাই নয়, পুলিশকে ফোন করেও মেলেনি সাহায্য। আন্দোলন মঞ্চের পাশেই একটা পুলিশ কিয়স্ক পুরোপুরি উল্টে দেওয়া হয়েছে। গতকালকে যে ছবি আমরা দেখেছি, ভয়ঙ্কর ছবি, যে একদল দুষ্কৃতী ঢুকলো, তারা হাতের কাছে যা পেয়েছে, ফুলের টপ থেকে শুরু করে একেবারে লাঠি থেকে শুরু করে রড থেকে শুরু করে সব নিয়ে তারা কিন্তু কার্যত ভাঙচুর চালায়। প্রথম তারা মূল ফটকের বাইরের অংশ ভাঙচুর করে, সেখানে পুলিশের জিপ, পুলিশের বাইক ভাঙচুর করে। বারবার বিসিনর যিনি ছিলেন তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করি, শুধু আমি কেন, আমার আর যারা বন্ধু বান্ধব ছিল তারাও যোগাযোগ করার চেষ্টা করে। বারবার যোগাযোগ করার পরও আমাদের ফোন ধরেননি। মমতা ব্যানার্জি করেছে অতীন ঘোষকে দিয়ে, আর বিনীত গোয়েল সব জানতো, নিষ্ক্রিয় ছিল। অবিলম্বে আরজিকর ক্যাম্পাস, যেহেতু ওখানে প্লেস অফ অকারেন্স, ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া উচিত। আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত। শুভেন্দু অধিকারী রাজনৈতিক ক্ষমতা লোলুপ একজন উন্মাদের মতো বক্তব্য রেখেছেন, এবং এই যে আরজিকর হসপিটালে যে ভাঙচুর, এই ভাঙচুরের পেছনে ডিআইএফ, এসএফআই এবং শুভেন্দু অধিকারীর যৌথ চক্রান্ত আছে। তো চোর কোতোয়ালকে ডাকে বলে একটা প্রচলিত কথা আছে। এই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য মমতা ব্যানার্জির নির্দেশে পুলিশ এবং গুন্ডা একসঙ্গে আক্রমণ করছে।
পুলিশ এবং তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী একসঙ্গে আক্রমণ করছে। পুলিশের ড্রেস পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, পুলিশকে জঘন্যভাবে আক্রমণ করা হয়েছে। আমরা কি একবারও ভাবি দুর্গাপুজোর সময় নিরাপত্তা দেয় কারা? কারা দেয়? কলকাতা পুলিশ দেয়, স্টেট পুলিশ দেয়। আরজিকর মেডিকেলে হামলা নিয়ে বহু প্রশ্নেরই উত্তর এখন অধরা। ঝিলম করঞ্জাই, সুকান্ত মুখোপাধ্যায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, মুখ্যমন্ত্রী বলছেন বহিরাগত কিছু রাজনৈতিক লোক করেছে। আমার প্রশ্ন খুব পরিষ্কার, সেটা হচ্ছে বহিরাগত কিছু রাজনৈতিক লোক যদি করে থাকে, সেই হাসপাতালে ভাঙচুর করতে তারা ঢোকে, পুলিশ দাঁড়িয়ে দেখবে? আচ্ছা, বহিরাগত কিছু রাজনৈতিক লোক যদি আমার আপনার বাড়িতে ভেঙে ঢোকে, গেট ক্র্যাশ করে, তাহলে পুলিশ দাঁড়িয়ে দেখবে? প্রশংসা করছেন, বলছেন ধৈর্য হারাননি পুলিশ, কাউকে আঘাত করেনি, এটা ভালো। আমি বলছি এটা যদি স্ট্র্যাটেজি হয়, সাধারণ মানুষ প্রশ্ন তুলবেন যে তারা সরকারকে কর দেন, পুলিশ অ্যাক্ট করবে না সেই জন্য নাকি? বরঞ্চ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, শান্তি শৃঙ্খলা ফেরাতে, আবার বলছি ল অ্যান্ড অর্ডার, যে ল অ্যান্ড অর্ডার সবসময় স্টেট সাবজেক্ট, সেই ল অ্যান্ড অর্ডার ফেরাতে পুলিশ তো অ্যাক্ট করবে, আর সেই জন্যই তো আমরা সরকারকে কর দিই। আচ্ছা, কেউ যদি বলতে পারেন যে এটা কি স্ট্র্যাটেজি, এই প্রশ্নটা উঠছে তার কারণ বিরোধীরা কেউ নয়। আজকে কুণাল ঘোষ তিনি বলছিলেন, একটা অংশ আপনাদের শোনাই, এটা শুনে কেউ ভাবতে পারেন যে পুলিশ স্ট্র্যাটেজি নিয়েছিল যাতে বিরোধীদের হাতে কোনো ইস্যু না চলে যায়, সেই জন্য পুলিশ অ্যাক্ট করবে না। সুতরাং খুব কড়াভাবে যারা নাটক বলছেন, তার একটা নাটকের ব্যাখ্যা এইটা হতে পারে। আমি আবার বলছি, ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমি সাধারণভাবে শোতে ব্যক্তিগত কথা বলি না, কিন্তু আজকে শোতে বলতে হচ্ছে, তার কারণ আমি মনে করি কালকে যেভাবে স্যান্ডো গেঞ্জি আর বারমুডা পরে কিছু হুলিগান, কিছু লুম্পেন, কিছু দুষ্কৃতী, যে স্তরের দুষ্কৃতী তারা যেটা চালালো, আমাদের কলকাতা পুলিশ, বিনীত গোয়েলের বাহিনী, মিস্টার বিনীত গোয়েলের বাহিনী নিয়ন্ত্রণ পেতে ঘটনার ওপর 3.5 থেকে 5 মিনিট লাগার কথা। 5 মিনিটের বেশি 1 মিনিটও লাগার কথা নয়। আমি সেই জন্য বলছি এই বিষয়টা থেকে স্ট্র্যাটেজি কিনা এই প্রশ্ন উঠবে, যে ইঙ্গিত দিয়েছেন কুণাল ঘোষ। আমি দ্রুত ঠিক ওই অংশটা একটু শুনি। পুলিশ যদি সংযত না দেখে কাল যদি লাঠিগুলি চালাতো, তারা তো চাইছিল এখানে একটা সিন ক্রিয়েট হোক, আজকে সেই বিশৃঙ্খলা নিয়ে তারা বড় ইস্যু করে রাজনীতিতে নামতো। পুলিশ তো সেই জায়গাটা সংযম দেখিয়েছে। আমি পঙ্কজদার কাছে আসবো, রাজ্যের প্রাক্তন আইজি। পঙ্কজদা, এইটা যদি পুলিশ, আমি বলছি ইনঅ্যাকশনটা পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি হয়, তাহলে এই প্রশ্ন উঠবে যে স্ট্র্যাটেজিতে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স, যারা স্বাস্থ্য সেবা দেন আমাদের, সেই কর্মী এবং রোগী, সব থেকে বড় প্রশ্ন রোগী, এবং এই কোটি কোটি টাকার মেশিনপত্র, জিনিসপত্র এবং কয়েক লক্ষ টাকার ওষুধ যারা নষ্ট করলো, স্ট্র্যাটেজি যদি এইরকম মারাত্মক হয়, তাহলে সেই স্ট্র্যাটেজি ঠিক স্ট্র্যাটেজি কিনা এই প্রশ্ন তো উঠবে। অ্যাট দি এন্ড অফ দি ডে, কমিশনার অফ পুলিশ ইজ দি কাস্টোডিয়ান অফ ল অ্যান্ড অর্ডার। আপনার আমার প্রত্যেকটি কলকাতাবাসীর নাগরিকদের জীবন এবং সম্পত্তি রক্ষার আইনি অভিভাবক হচ্ছেন কিন্তু কলকাতা পুলিশের সিপি, কমিশনার অফ পুলিশ। এবার আমি আপনাকে বলছি, রাজনীতির লোকদের ওরা রুটি শেখে ওদের স্বার্থে, এদের সম্বন্ধে কম বলাই ভালো, বেশি বলা ভালো না, এরা হাইলাইটেড হবে, নো নিড। এবার আপনাকে আমি বলছি, আমি গতকাল আপনারা যখন এই গন্ডগোলটা শুরু হয়, আপনার চ্যানেল আমি ভোর 4টে অবধি দেখেছি, টানো অ্যাট এ স্ট্রেচ 4 আওয়ার্স, এবং আমি স্ক্যান করে যেটা পেয়েছি, আপনি ভিডিও চালিয়ে দেখান, আপনি দেখতে পাবেন। ক্যালকাটার পুলিশ কন্ট্রোল রুম মোস্ট পাওয়ারফুল, লাইক ইউর আর্কাইভ, আপনার আর্কাইভ মতো মোস্ট পাওয়ারফুল। একটা পাতা পড়লে সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনারের কাছে খবর যায়, স্যার চিতপুরে একটা পাতা পড়েছে, সঙ্গে সঙ্গে পুলিশ কমিশন ডাইরেকশন দেবে, পাতাটাকে সরিয়ে দাও। এইরকম স্ট্রং এবং এইরকম রিয়াকশন থাকে। পুলিশ কমিশনার ছুটে এসছেন, হি কেম টু দি স্পট, আরজি করে এসছেন। কীভাবে? তাকিয়ে দেখুন, শয়ে শয়ে পুলিশ ওনাকে ঘিরেছিল, প্রত্যেকের মাথায় হেলমেট ছিল, একমাত্র হেলমেট ছিল না পুলিশ কমিশনারের মাথায়। থ্রু আউট দ্য, যতক্ষণ উনি মিডিয়া ব্রিফিং করেছেন, একটা সময় ওনার মাথায় কিন্তু হেলমেট ছিল না। এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওরের ফার্স্ট ফেলিয়ার অন দি পার্ট অফ দ্য আইপিএস কমিশনার বিনীত গোয়েল। আমি নাম করে বলছি আপনাকে, পারলে মিলিয়ে নেবেন। 2, একটা আইপিএস অফিসার, তোমাকে সর্দার বল্লভভাই প্যাটেল একাডেমি অফ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে তোমাকে শেখানো হয়, অনেক কিছু তোমাকে শেখানো হয়, তুমি তোমার ইমোশন কন্ট্রোল করবে। তুমি ল অ্যান্ড অর্ডার ডিউটির জন্য গেছো, সেখানে তুমি গিয়ে ইউ আর ব্রিফিং মিডিয়া পার্সোনাল,
তুমি মিডিয়া ব্রিফিং করছো যে কোথায় আমার ভুল হয়েছে, কোথায় আমাকে কেন সরিয়ে দেওয়া হলো তদন্ত থেকে। দিস ইজ নট দি টাইম। তখন তোমার কাজ হচ্ছে ওখানে ল অ্যান্ড অর্ডারটাকে কন্ট্রোল করতে হবে, কারণ তার আগে আউটডোর র্যাম্পেজ করে দিয়েছে, তার আগে ফ্রিডম অফ দি লুম্পেন্স অ্যাট মিডনাইট তার নমুনা দেখিয়ে দিয়েছে আপনার আরজি কর। যে আরজি করকে অভিজিৎ চৌধুরী এখানে বসে 2 দিন আগে বলে গেছেন যে ধাপার যে বিষটা ফেলার জায়গা সেটার সঙ্গে তুলনা করেছেন, এবং কারা করেছে সেটা আপনারা সব জানেন। পুলিশের যে ভূমিকা আপনি সংযম বলবেন না নিষ্ক্রিয়তা বলবেন, কিভাবে বলবেন? ভূমিকা হচ্ছে আটার ফেলিওর। এবং সব থেকে আমি কষ্ট পেয়েছি কোন জায়গায় জানেন? আমি যখন আপনার চ্যানেলে দেখলাম যে ক্যালকাটা পুলিশের র্যাফের একটা ছেলেকে ইট মেরেছে, ওর মুখ দিয়ে গলগল করে রক্ত পড়ছে। ওই ছেলেটা আপনার সমস্ত কাপড় দিয়ে ওর দাঁতটাকে চেপে ধরার চেষ্টা করছে, কিন্তু আপনার একবার ইনসেশন ফ্লোতে রক্ত বেরোচ্ছে। তখনও কিন্তু আমি আপনাকে বলছি কালকে কিন্তু সাফিসিয়েন্ট পুলিশ ছিল, সাফিসিয়েন্ট। যে পুলিশ ছিল, আপনি বলেছেন সুমনবাবু 3.5 মিনিট থেকে 5 মিনিট, আমি এখন বলছি 1 মিনিট ওয়াজ এনাফ। 1 মিনিট কাফি ছিল ওই মবকে ডিসপার্স করতে। যে পুলিশ বাহিনী ছিল দৌড়ে গেলে পালিয়ে যেত। চিতপুর, ওলাইচণ্ডীতলা, পাইকপাড়া আর ওই আপনার দত্তবাগান থেকে কিছু বাছাই সমাজ বিরোধী এনে মেয়েদের সামনে এনে যে হুলিগানিজম করেছে, এর মধ্যে আমি আপনাকে বলছি ডিসইন্টারেস্টেড হয়ে আপনাকে বলছি, এর মধ্যে আপনার সিপিএম, বিজেপি, জুনিয়র ডাক্তার কারো কোনো ভূমিকা ছিল না। কারণ তাদের ভূমিকা থাকলে আপনার শাসক দল মেরে ছাতু করে দিত, করতে পারেনি। আপনি আমার টাইমে কথা বলবেন না, আপনি সিবিআই চলে যান। আমার টাইমে কথা বলবেন না, আঙুল উঠিয়ে কথা বলতে পারেন না আপনি। না না পারেন না, আপনি পারেন না। আঙুল তো তোমারই উঠেছে। আচ্ছা আচ্ছা বেশ 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 আমি দ্রুত একবার টাইম লাইন যে ঘন্টা ধরে ধরে পঙ্কজদা বলছেন, দ্রুত একবার আপনাদের সামনে যারা রাতে হয়তো 4টে বা 5টা অবধি দেখেননি, একবার দ্রুত ঘন্টা ধরে খুব সংক্ষেপে ইন আ নাটশেল দেখাবো। দেখুন। কলকাতার বুকে এক প্রথম সারি সরকারি হাসপাতালে অবাধ দুষ্কৃতী তাণ্ডব, তাও সেই আরজিকর হাসপাতালে, যেখানে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা ঘিরে গোটা দেশে তোলপাড় চলছে। যেখান থেকে তদন্তের গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পেতে পারে সিবিআই, সেই প্রতিষ্ঠানে ঢুকে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। গোটা চত্বর সেখানে কিন্তু তছনছ করে দেওয়া হয়েছে। এবং আমরা যদি ভেতর দিকে আসি, ভেতরে কিন্তু একেবারে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে মবটা উইদাউট এনি রেজিস্ট্যান্স ঢুকেছে। 100 থেকে 150, নালে এমনি ভাঙতে পারে এই দরজাগুলো। বুধবার রাত 11:30 নাগাদ আরজিকর মেডিকেলের সামনে থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করে এসএফআই ডিওয়াইএফআই। রাত 12:30 নাগাদই আরজিকর মেডিকেলের সামনে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে অন্তত 150 লোক। একদল প্রথমেই আন্দোলনকারীদের মঞ্চ ভেঙে তছনছ করে দেয়, আরেকদল গেট ভেঙে ঢুকে পড়ে হাসপাতালের জরুরি বিভাগে। ওই জরুরি বিভাগ বিল্ডিং এর 4 তলাতেই সেমিনার হলে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। কিছুক্ষণের মধ্যে এই বিল্ডিং এর 3 তলা অবধি পৌঁছে যায় দুষ্কৃতীরা। এই পর্যন্ত এসে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। আমরা দেখতে পাচ্ছি এর ওপরেই কিন্তু যে সেমিনার রুম, এবং দুষ্কৃতীরা ভেতরে ঢুকেছিল, এখানেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। এই মুহূর্তে গোটা বিল্ডিংয়ে কেউ নেই, শুধু দুষ্কৃতীদের তাণ্ডবের কিছু ছবি, কিছু চিহ্ন এখানে কিন্তু পড়ে রয়েছে। সেমিনার রুমের দিকে, চেস্ট মেডিসিনের যে সেমিনার রুম, যেটা ক্রাইম সিন, তার দিকে তারা যাওয়ার চেষ্টা করছিল। হস্টেলেও ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী। বাদ যায়নি আরজিকর পুলিশ ফাঁড়িও, আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের ইউনিফর্মে। They were trying to kill the innocent children, the students. They were trying to kill and burn them. Those creatures, I will say those creatures, they were heinous crime they were doing. Clear version I am telling you. I am mentioning dash dash dash. पहले मारो उसके बाद जलाओ पुलिस को, बाकी सबको डॉक्टर लोगों का नाम लेकर के बोल रहे थे। আন্দোলনকারীদের দাবি, দুষ্কৃতী তাণ্ডব দেখেও পুলিশ প্রথমে কোনো ব্যবস্থাই নেয়নি। গতকাল গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে রাস্তায় নেমে এসছে আপনারা দেখেছেন। এর পরেও যদি মনে করে সরকার যে ভয় দেখিয়ে আন্দোলন থামাবে, তারা পশ্চিমবঙ্গের মানুষকে চেনে না। যতক্ষণ পর্যন্ত না বিচার পাচ্ছি আমরা, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। যত সময় যাবে উত্তরোত্তর তার বেগ বাড়বে। রেফ্রিজারেটর উল্টে লক্ষ লক্ষ টাকার ওষুধ মাটিতে ফেলে নষ্ট করে দুষ্কৃতীরা। নষ্ট করা হয় অক্সিজেন পাইপ ও ভেন্টিলেটর। সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।
আবার বলছি, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বাহিনী, আমি বিশ্বাস করি যে তাদের এই কালকে যা হয়েছে সেটা সামলাতে বড়জোর 5 মিনিট সময় লাগার কথা। কিন্তু পুলিশ কমিশনার যখন স্পটে এলেন অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে তখন একাধিক জায়গায় ধিমি ধিমি আঁচে জ্বলার মতো ঢিল আসছে, পুলিশ বড় ইঁটগুলোকে ভেঙে ছোট ইঁট করে তারা আবার পাল্টা ছুঁড়ছে। এই রকম অলিম্পিক শেষ হয়ে গেছে 4 দিন আগে, তার একটা মনে হচ্ছিল কন্টিনিউয়েশন চলছে এবং মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা এই চলতে পারে কোনো সভ্য শহরে? পুলিশ কমিশনার এলেন, আমি ভাবলাম এক্ষুনি গোটা বিষয়টা মিটে যাবে এবং এই যে কোথা থেকে এই গুন্ডা বাহিনী ঢুকেছে তার একটা নিজের অ্যাসেসমেন্ট থাকবে, অবশ্যই তার ইনফরমেশন সোর্স মারফত তিনি পেয়ে এসছেন, সেটা বলবেন। একটা শব্দও বললেন না মাননীয় কলকাতার পুলিশ কমিশনার, তিনি গোটাটা বললেন যে কেন তার হাত থেকে কেসটা বেরিয়ে গেল, তিনি কতটা ফেয়ার ছিলেন, কেসটা সিবিআইতে গেল এবং তার পেছনে মিডিয়ার একটা অংশের তৎপরতা, ভুয়ো খবর ইত্যাদি ইত্যাদি। মানে আমি বলছি ওই স্পটে দাঁড়িয়ে এটা কি এই প্রেস কনফারেন্সে বা এই প্রশ্ন নিয়ে বলার কথা ছিল? আমি দ্রুত একবার মাননীয় বিনীত গোয়েল কলকাতার সিপি তার সেই মুহূর্তের ঠিক কী বলেছিলেন আমি দেখাবো। What has happened here is because of the media, the wrong media campaign, which has been malicious media campaign which is going as far as Calcutta police is concerned. What has Calcutta police not done? পঙ্কজদা, এইটাই উনি যেটা বললেন আমি হতবাক হয়ে গেলাম যে আরজি করের ঘটনা থেকে উনি ওনার হাত থেকে কেস সিবিআইয়ের হাতে চলে যাওয়ার কথা বললেন, মিডিয়াকে দায়ী করলেন। মিডিয়াকে দায়ী করতেই পারেন, আমরা মনে করি সবসময় আমরা রিসিভিং এন্ডে সংবাদ মাধ্যম সবার আক্রমণের শিকার হয়, আর রাজনীতিবিদদের বা ক্ষমতাশালীরা যত মিডিয়াকে আক্রমণ করে তত আমরা নিশ্চিত হই যে আমাদের রাস্তা একদম সঠিক আছে। কিন্তু পঙ্কজদা, প্রশ্নটা হচ্ছে উনি যার জন্য মিডিয়াকে দায়ী করলেন সেটা হয়েছে কোর্টে, যেখানে এই পরিবারটা উনি বারবার বলছেন যাদের সঙ্গে কলকাতা পুলিশ নাকি যোগাযোগ রেখেছে, সেই পরিবারটা এভিডেভিট দিয়ে কোর্টকে, মাননীয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে কি জানিয়েছে জানেন? যার ভিত্তিতে এই সিবিআই তদন্ত হয়েছে, জানিয়েছে যে প্রথমে এই পরিবারটিকে বলা হয় আপনার মেয়ে অসুস্থ, পরে বলা হয় সে আত্মহত্যা করেছে। এই পরিবারটিকে 3 ঘন্টা বসিয়ে রেখে তারপর দেহ দেখতে দেয়া হয়। পুলিশের তরফে ফোন করে বলা হয় যে সর্বোচ্চ মহল থেকে ঘটনার একটা মীমাংসা করতে এবং কাউকে না বলতে। এটা পরিবারের আইনজীবী তিনি কোর্টে দাঁড়িয়ে এভিডেভিটের মাধ্যমে কোর্টকে জানানোর পর কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের তদন্তের নির্দেশ দেয় এবং এই মামলায় সিবিআইকে দেয়া হোক এই কথা কলকাতা পুলিশের ওপর ভরসা না রেখে জানিয়েছিল আদালত, মিডিয়া নয়। সংবাদ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ সেটা সিদ্ধান্ত নেয়নি। তাহলে মিডিয়াকে উনি দোষারোপ করলেন কিসের ভিত্তিতে? আর ওই জায়গায় দাঁড়িয়ে যেখানে ওনার ব্রিফিং করা উচিত ছিল যে কি করে আরজি করে এই তাণ্ডব চললো। আমি আপনাকে বলছি ওই র্যাম্পেজের পর যেখানে ইমার্জেন্সি ভাঙচুর হয়েছে, ওষুধ তছনছ করেছে, সব কিছু সিসিটিভি ভেঙেছে, সেখানে কড়া হাতে উনি আগে লাঠি নিয়ে হি উইল চেজ অ্যান্ড ডিসপার্স দি মব, আনরুলি মব। এইটা হচ্ছে না ফার্স্ট কাজ। সেইটা না করে উনি 11 মিনিট ব্রিফিং করলেন মিডিয়াকে। ওনাকে দেখে মনে হচ্ছিল হি ইজ দি অ্যাডভোকেট জেনারেল ইন দি চেম্বার অফ দ্য চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট। তারপরে উনি কিন্তু কিচ্ছু করলেন না। এবং খেয়াল করে দেখুন, আমি বারবার বলছি ওনার কিন্তু মাথা হেলমেট ছিল না। আমি 4 ঘন্টা আপনার চ্যানেল আমি দেখেছি। একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর হচ্ছে আমি যখনই কোনো ল অ্যান্ড অর্ডারের জায়গাতে যাব, আই মাস্ট বি ইকুইপড উইথ অ্যান হেলমেট অন মাই হেড। এইটা হচ্ছে প্রথম স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর। সেটা যদি আপনার পুলিশ কমিশনার না মানে তাহলে পুলিশ কনস্টেবল কি করবে, সাব ইন্সপেক্টর কি করবে? এবং সবথেকে বড় কথা, যেখানে আপনাকে আগেই বললাম যে জান এবং মাল, জীবন এবং মাল সরকারি সম্পত্তি রক্ষা করার দায়িত্ব আপনার, কনস্টিটিউশনাল অব্লিগেশন আপনার আছে। ইউ হ্যাভ ফেলড। এবং এই ফেলিওরটা কিন্তু কার অ্যাকাউন্টে জমা পড়বে জানেন? এই রাজ্যের চিফ এক্সিকিউটিভ যিনি বসে আছেন নবান্নের 14 তলায়, তার অ্যাকাউন্টে জমা পড়বে মাইন্ড ইট। এবং সেটা ওই কুণাল ঘোষ বলুক আর যে ঘোষ বলুক আর যারাই এখানে স্পোক্সম্যান হয়ে আসুক, তার ঠেকাতে পারবে না সেই অ্যাকাউন্টে জমা পড়ার ব্যাপারটা। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো আবার সেই প্রশ্নে যে কে করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন রাম এবং বাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে রাতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক্স করলেন। তিনি বলছেন যে হুলিগানিজম আর ভ্যান্ডালিজম সহ্যের সব সীমা আজ ছাড়িয়ে গেল। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি আর তাকে বলেছি যে প্রত্যেকটা দুষ্কৃতী তারা যে রাজনৈতিক দলের সঙ্গেই থাকুক না কেন 24 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক।
আমি বলছি বিশ্বনাথ দা, আমার একটা তো যে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাম এবং বাম কারুর কথা বললেন না, বরঞ্চ তার আমি যদি ইন্টারপ্রেট করি এইরকম দাঁড়াচ্ছে যে অন্য তার দলেরও যদি কেউ থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক, নয়তো তিনি লিখতেন না যে রাজনৈতিক দলের সঙ্গেই থাকুক না কেন। আমার বক্তব্য যে পুলিশের উপস্থিতিতে সহ্যের সব সীমা ছাড়িয়ে যাওয়া বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ইঙ্গিত করতে চলেছেন? সুমনদা, মানে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে আমার আজকে ধারণা ছিল যে একটা আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনের থেকেও বেশি সংখ্যক মানুষ যুক্ত হয়েছে। মানে আমরা পলিটিক্যাল সায়েন্সের টিচাররা আলোচনা করছিলাম সকালে যে ভারত ছাড়ো আন্দোলনে ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞা ছিল, ফলে অনেকে অংশ নিতে পারেনি। কিন্তু কালকে মানে ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে কোনো প্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। ফলে আমি আপনাকে বলছি সেই আন্দোলনকে নিয়ে আমি আলোচনা করব, তার অভিমুখ নিয়ে আলোচনা করবো, এটি তো পলিটিক্যাল সায়েন্সের টিচারের কাজ। কিন্তু আমি আজকে কী আলোচনা করতে হচ্ছে যে সেই আন্দোলন ভেঙেছে কারা, সেই আন্দোলনকে গুড়িয়ে দিয়েছে কারা, সেই আন্দোলনের উপরে নির্যাতন করেছে কারা, এবং সেই আন্দোলনে মানে আমাদের মানে অগণতান্ত্রিক যে চেহারা পশ্চিমবাংলার, সেই চেহারাটা বারবার বেরিয়ে আসছে। আমার প্রশ্ন হচ্ছে এই আন্দোলন বিপদগামী করলে কার লাভ? আপনি প্রশ্নগুলোর আমি রাখছি, আপনি উত্তর দিন। এই আন্দোলনকে যদি আমি পরিষ্কার করে পুলিশ দিয়ে মানে গুন্ডা দিয়ে গুড়িয়ে দিতে পারি, লাভ কার? লাভটা কার হবে? সিপিএম, কংগ্রেস, বিজেপি না তৃণমূল কংগ্রেসের? আমি এই প্রশ্নটা রাখতে চাই। এই আন্দোলনটাকে যদি আমি রাম আর বামের আন্দোলন করে পরিণত করে দিতে পারি, অর্থাৎ আমি যদি বলতে পারি যে ভাই এই যারা কালকে সারা ধরে আন্দোলন করেছে তারা ওই বাম আর রামের দ্বারা পরিচালিত, তাহলে সবচেয়ে লাভ কার হবে? যে ভাই এই 34 বছরের বামপন্থীরা এখানে আছে, ফলে বামপন্থীদের অতীত দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে, কার লাভ হবে? তৃণমূল কংগ্রেসের লাভ হবে। যদি আমি এটাকে রামের বলতে পারি, তাহলে সঙ্গে সঙ্গে সংখ্যালঘু মুসলিমদেরকে বাইরে মানে ভয় দেখাতে পারবো যে ভাই এই আন্দোলনে যাস না, কিন্তু ওখানে কিন্তু ওই মানে রামরা আছে, অর্থাৎ বিজেপি আছে, ভয় জুজু বিজেপি। ফলে এই ভাঙো, আন্দোলনকে ভাঙো, তার লাভ কার হবে? অবশ্যই তৃণমূল কংগ্রেস। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি ট্র্যাক রেকর্ড দেখেন যে কোনো একটা আন্দোলন যখনই হয়েছে তিনি কিন্তু সরাসরি বিরোধীদের ঘাড়েই দোষ চাপিয়েছেন। তিনি কিন্তু তার প্রশাসনের দিকে তাকাননি, তিনি তার ব্যর্থতার দিকে তাকাননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি হলো অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। আমি ভাই অফেন্সে যাব, সেখান থেকে বেস্ট ডিফেন্স। কিন্তু আপনি লক্ষ্য করুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা কিন্তু কালকে কিন্তু অনেক রেসপন্সিবল বক্তব্য আমার কাছে। কেন আমি রেসপন্সিবল বলছি? অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলছেন যে যেটা ঘটেছে হুলিগানিজম হয়েছে, এটা অন্যায় হয়েছে, এবং পুলিশ প্রশাসন 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিবে। 24 ঘন্টা শব্দটা উনি ইউজ করেছেন, দেখবেন টুইটার। আমি এটাই বলতে যাচ্ছিলাম যে 24 ঘন্টা অতিক্রম হতে আর বেশি ঘন্টা সময় বাকি নেই। মানে আমি হচ্ছে একটা দায়িত্বশীল ভূমিকা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দূরত্ব বিভিন্ন ইস্যুতে আমরা বারবার দেখি। এই ইস্যুতেও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা বাম আর মানে রামের আন্দোলন দেখছেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু হুলিগানদের শব্দটা ইউজ করছেন। আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো সুরে কেন কথা বলছেন? তাদের অভিমুখ কেন আলাদা হচ্ছে? এবং একই সাথে আপনাকে প্রশ্ন করতে চাই, যারা কালকে এই ধরনের হুলিগান হলো তাদের প্রকাশ্যে মানুষ দেখেছে, টেলিভিশনের ক্যামেরায় দেখা গেছে, তাদের ধরতে এত দেরি হচ্ছে কেন? তারা ওই স্থানীয় এলাকার মানুষ। অরূপ, এই 1 এবং 2 নম্বরের মধ্যে ফারাক, এটা নিয়ে তুমি কিছু বলতে চাই? মানে কোনটা বললে শান্তনু সেনের পরিণতি তোমার হবে না? দেখুন, আমি পরিষ্কার বলছি, বিশ্বনাথদার মতো করে পলিটিক্যাল অ্যানালিস্ট তার মতো ব্যাখ্যা করেছেন। আমাদের কাছে 1 আর 2 এর অবস্থানের কোনো পার্থক্য নেই। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন যে এই আক্রমণটার পেছনে কাদের রাজনৈতিক স্বার্থ। উনি বলছেন যে বিশ্বনাথদা হঠাৎ করে বলছেন রামবামের পতাকা নিয়ে কথা। রামবামের অতীত ইতিহাসটা বাংলার মানুষ তো ভুলে যায়নি। কিন্তু আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী 24 ঘন্টা অতিক্রম হতে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের একজন সাংসদ হিসেবে তিনি কলকাতা পুলিশ কমিশনারের কাছে আর্জি জানিয়েছেন। এটা অত্যন্ত সদর্থকভাবে তিনি আর্জি জানিয়েছেন এবং আমরাও বিশ্বাস করি তারা ধরা পড়বে। সজল যে কথাটা তুলেছে আমার সত্যি সত্যি খারাপ লাগছে যে কালকে আমরা তো টেলিভিশন মিডিয়ায় কাজ করি, এর ভিজুয়ালের আবেদন আমাদের কাছে সব থেকে বেশি। সত্যি কথা আপনাদের বলছি, সেই ভিজুয়াল বলছে যে গতকাল আমরা প্রত্যেকে একটা অভূতপূর্ব কর্মসূচির একটা ফুটেজ দেখলাম, একটা ছবি যেখানে ধর্ম, জাতি, পেশা, রাজনৈতিক ভেদাভেদ সমস্ত ব্যবধান ঘুচে মেয়েরা রাস্তায় নামলেন অধিকারের দাবিতে, নিরাপত্তার দাবিতে। শুধু এই রাজ্যে নয়, এই রাজ্যে, এই শহরে, বিভিন্ন জেলায় তো বটেই,
এই দেশের একাধিক শহরে এবং বহু 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 বিদেশের বহু দেশে একেবারে পথে নামলেন। আজকেও সেই ফুটেজ আসছে বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে। হাজার হাজার কণ্ঠের স্লোগানে কার্যত কেঁপে উঠেছিল মধ্যরাতের বাতাস। না, সেই ছবিটাও আমরা ভুলে যাইনি, ভুলে যাব না কখনো। দেখুন, শহর কাঁপল প্রতিবাদের ভাষায়। রাজ্যের বুকে কয়েকশো গুণ হয়ে জ্বলে উঠল প্রতিরোধের আগুন। রাত দখল করল অজস্র তারারা। স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে রাতের দখল নিল মেয়েরা। স্বাধীনতার মধ্যরাত, নারী স্বাধীনতার। দ্য নাইট ইজ আওয়ার্স। এরকম জিনিস আমরা দেখিনি, শুনিনি। এবং আমার মেয়েরাই যদি এরা হয় তাহলে তার কি অবস্থা? বাড়ি এর কোনো বিচার হবে না, চেপে যাবে সব। তারপরে যদি বা বিচার হবে 15 বছর পর। জনপ্লাবন বললেও যেন কম বলা হয়। মুষ্টিবদ্ধ হাত, সঙ্গে স্লোগান কাঁপিয়ে দিল মধ্যরাতের নির্জনতাকে। তোমার দুর্গা পূজিত হয় প্রতি বাঙালির ঘরে ঘরে, আমার দুর্গা লাঞ্ছিত হয় হাঁসখালি থেকে মণিপুরে। একমাত্র মেয়েকে হারিয়ে লক্ষ লক্ষ প্রতিবাদী মেয়েকে দেখে অভিভূত নিহত চিকিৎসকের মা বাবা। তো কোটি কোটি ছেলে মেয়ে, সবাইকে আমার নিজের ছেলে মেয়ে মনে করছি। সমস্ত দেশবাসীকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই যে আমাদের এভাবে পাশে থাকার জন্য। কলকাতা থেকে জেলা, রাজ্য থেকে দেশ, এমনকি প্রবাসের ভারতীয়রাও সামিল হয় এই কর্মসূচিতে। রাত তো বোধহয় কোনোদিনও দেখতে চাইও নি, আর আগামী দিনে কোনোদিনও এরকম ধরনের রাত আমরা দেখতে চাইবও না। যে আমাদের এরকম পরিস্থিতি এসে দাঁড়াক আমাদের জীবনে, যে আমাদের নিজেদের সেফটি বা নিজেদের জন্য আমাদেরকে প্রোটেস্ট করে সেটা ছিনিয়ে নিতে হচ্ছে। যে কারণে আমরা আজকে মাঠে নেমেছি সেই কারণটা বড্ড ভয়াবহ, সেটা যেন আর কোনোদিনও রিপিটেড না হয় আমার শহরে, আমার বুকের ভেতর। Nothing like this ever gets repeated. We want justice and we will get justice. শুধু 1000 টাকা 1500 টাকার আর্থিক স্বাধীনতাতে কি মেয়েরা স্বাধীন হচ্ছে? কিনে নিয়েছে। কে কিনেছে? কন্যাশ্রী হচ্ছে, সব হচ্ছে, কিন্তু কোথায় স্বাধীনতা? কন্যাশ্রীর টাকা পেয়ে মেয়েরা নাকি পড়াশোনা শিখে যাবে কোথায়? রেপ হবে। রাস্তার মোড়ে মোড়ে বাজলো শাঁখ। রাস্তায় লেখা হলো বিচারের দাবি। অতসী মুখোপাধ্যায়, দেবস্মিতা ভট্টাচার্য ও রুমা পাল, এবিপি আনন্দ। ডক্টর মণিময় দাস, যিনি এই আরজিকর ইস্যুতে প্রথম দিন থেকে আন্দোলনের সঙ্গে আছেন, আমি তার কাছে আসবো। তার আগে দ্রুত একবার আরজিকর হাসপাতালে সরাসরি চলে যাব আমার সহকর্মী শিবাশিস মৌলিকের কাছে। তার কারণ সিবিআই ভেতরে, সেখানে প্রিন্সিপাল আছেন। সকাল থেকে নানা পর্যায়ে ঢেউয়ের মতো ধাপে ধাপে আন্দোলনের ছবি আমরা দেখেছি। শিবাশিস, এই মুহূর্তে ঠিক কী চলছে আরজিকরে? এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রিন্সিপালের ঘরের সামনে এবং প্রিন্সিপাল ভেতরে রয়েছেন। সুনিতা পাল তিনি যেমন ভিতরে রয়েছেন এবং তার সঙ্গে কিন্তু সিবিআই আধিকারিকরা রয়েছেন। আজ সকালে প্রিন্সিপাল ঘরে এসেছিলেন, তিনি তার কাজে যোগ দেন। 3টের পর থেকে পড়ুয়ারা এখানে কিন্তু জড়ো হতে থাকেন এবং তারপর 7টা পর্যন্ত প্রিন্সিপাল তিনি ভিতরেই ছিলেন। 7টার পর তিনি বাইরে আসেন পড়ুয়াদের সঙ্গে কথা বলতে, তাদেরকে বোঝাতে। কিন্তু তারা যে প্রশ্নগুলি তুলেছিলেন, কালকে রাতের ঘটনা নিয়ে প্রিন্সিপালের ভূমিকা কি ছিল বা কালকে কেন আরজিকরে হামলা হলো, সেই প্রশ্নগুলো যথাযথ উত্তর না পাওয়া যাওয়ায়
প্রিন্সিপালকে কিন্তু পড়ুয়ারা ছাড়েননি, প্রিন্সিপাল ভিতরে চলে যান। ঠিক 8:12 নাগাদ সিবিআই আধিকারিক দুজন তারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা আসেন এবং আমরা যে ছবি দেখতে পাই যে সিবিআই আধিকারিকরা তারা ভিতরে যান। প্রথমে পড়ুয়াদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হলেও পরে কিন্তু পড়ুয়ারা তাদের ঢুকতে দেন এবং সিবিআই এর দুজন আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের নিয়ে তারা ভিতরে রয়েছেন এবং প্রিন্সিপালের সঙ্গে তাদের কথা চলছে। একাধিক আধিকারিককে সিবিআইয়ের আধিকারিকরা তারা ডেকে পাঠাচ্ছেন, প্রিন্সিপালের সঙ্গে তাদের উপস্থিতিতে আলোচনা করা হতে পারে এবং সেদিনের ঘটনা প্রায় 1 সপ্তাহ পেরিয়ে গিয়েছে। সেদিন কি ঘটনা ঘটেছিল এবং কর্তৃপক্ষের কাছে কি কি তথ্য রয়েছে, এর আগে যিনি অধ্যক্ষ ছিলেন তিনি তার কোনো বক্তব্য এই বর্তমান অধ্যক্ষের কাছে দিয়ে গেছেন কিনা সে ব্যাপারেও কিন্তু প্রশ্ন করা হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। সুমনদা, ধন্যবাদ শিবাশিস। আমি ডক্টর মণিময় দাসের কাছে আসবো, আরজি করেরই তিনি প্রাক্তনী ঘটনাচক্রে। আমি পরিষ্কার একটা কথা বলি যে কাল অবধি দেখুন আমার কাজটা খুব সহজ ছিল, তার কারণ হচ্ছে এই আন্দোলনের একটা সরাসরি ইম্প্যাক্ট পড়ছিল এই রাজ্যের গরিব মানুষ, প্রচুর মানুষ জেলা থেকে, বিশেষ করে উত্তর 24 পরগনা এবং সংলগ্ন জেলাগুলো থেকে আরজি করে আসেন, তাদের ফিরে যেতে হচ্ছিল এবং মারাত্মক দুর্ভোগের শিকার হতে হচ্ছিল তাদের। তো বারবার আমার ত্রাসটা থাকতো যে তাদের কি করছে, একটা দিকে মুদ্রার একটা পিঠে যদি আন্দোলন থাকে আরেকটা পিঠে সাধারণ গরিব মানুষের দুর্ভোগও আছে। আমি বলছি আজকে এই প্রশ্নটা আমি ওনার কাছে করতে পারছি না, তার কারণ তারা চিকিৎসা করবেন কোথায়? 2টো ফ্লোর আরজি করের হাসপাতালের কার্যত প্রায় ধূলিসাতের অবস্থা হয়ে গেছে। আমি বলছি এটা কার ভালো হলো, কার লাভ হলো, কেন আটকানো গেল না? বারবার এই প্রশ্নের উত্তর আমায় খুঁজতে হবে। ডক্টর মণিময় দাস, আমি প্রথম বলবো যেটা হচ্ছে মাঝে মাঝে মনে হয় জানেন মানে হয়তো 2টো ধর্ষণ হয়েছে। একটা 9 তারিখে ওই চিকিৎসক, তাকে এখনও কলকাতা পুলিশ প্রথম দিন যা বলেছিল একজন সিভিক ভলেন্টিয়ার করেছেন, আর গতকাল যেটা হলো একটা গোটা ঐতিহ্য সম্পন্ন বিরাট সরকারি হাসপাতালকে এই হুলিগানরা ধর্ষণ করলো, কার্যত ধ্বংস করলো। আমি জানি না এর উদ্দেশ্য কী ছিল, তথ্য প্রমাণ লোপাট কিনা, কিন্তু এই প্রশ্নটা একবারও উঠলো না, যেটা আমি শুরুতেই বলতে চাই যে যদি আগামীকাল আবার এরা করে, সে যেই হোক, তবে সেখানে নেক্সট স্টেপ কী? আমি যে আন্দোলনকারী ডাক্তারদের যে পার্সপেক্টিভটা তুলতে চাই, যে আমাদের কাছে যখন আমরা শান্তিপূর্বক আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম, একটা পরিকল্পনা প্রস্তুতি চলছিল মিছিলেরও, সেই সময় জাস্ট আমাদের কাছে কোনো রং পতাকা কিছু না, একটা আওয়াজ আসে, একটা হুঙ্কার, একটা চিৎকার, পরবর্তী মুহূর্তে হাজার হাজার লোক এমার্জেন্সি গেটের সামনে। স্বাভাবিকত আমাদের চোখ সবার আগে আমাদের নিরাপত্তাকারীদের দিকেই যায়। সেই পুলিশ যখন আমরা দেখি যে আমাদের সাথেই এরম পালাচ্ছে, তখন আমরা প্রাণ ভয় নিয়ে যে যেখানে পারে আশ্রয় নেয়। তো একটু আগে তুমি দেখালে যে পুলিশ কমিশনার বলেছেন যে হোয়াট হ্যাজ ক্যালকাটা পুলিশ নট ডান। তো আমি বলবো যে এটা যদি নমুনা হয় অফ ডুইং হোয়াট এভার দে কুড হ্যাভ ডান, তাহলে যদি আগামীকাল আবার এই জিনিসটা হয়, তাহলে আমরা কি মানে নিজেরাই কি ঢাল তরোয়াল নিয়ে এবারে নামতে হয়? তো এই কে বা কারা করেছে থেকে আমার মনে হয় একটু ফোকাস করা দরকার, যে আগামীকাল যদি আবার হয় তাহলে নিরাপত্তা আমাদের কে দেবে? এই পুলিশই কি একমাত্র ভরসা আমাদের, বা সেন্ট্রাল ফোর্সের কথা? এই নিয়ে আমাদের যে এখনকার প্রিন্সিপাল, তাকে ঘেরাও করে যে প্রশ্ন আমরাও তুলেছিলাম, সেখানেও একই প্রশ্ন ছিল যে এই আন্দোলন তো আমরা ছাড়ছি না, ছাড়বো না। কারণ দেখো, আমরা এই ডাক্তারি এত বছর ধরে পড়ে পাশ করে বেরিয়ে আমাদের যা মানে আমরা নিজেকে যে মেডিকো বলতে পারি, তার প্রধান কারণ কিন্তু একটাই, আমাদের জেদ। অ্যান্ড উই আর ট্রেন্ড টু বি মেডিকোস, উই আর ট্রেন্ড নেভার টু কুইট। তো আমরা দমবো তো নাই, আমাদের দমানো যাবে না, আন্দোলন চলবে। কিন্তু এই আমরা প্রিন্সিপালকেও যেহেতু তিনি আমাদের কর্তৃপক্ষ এবং অভিভাবক, যে কি করে আমাদের নিরাপত্তার সেফটির গ্যারান্টি আপনি দিতে পারবেন? উনি বললেন যে আপনি শুনেছেনই তো যে সিভিক ভলেন্টিয়ার অন্য কলেজ থেকে ভাড়া করে আনার চেষ্টা, হ্যান ত্যান এইগুলো। তো আমি ওটাই বলবো যে রিকোয়েস্ট করবো যে একটু স্লোগানই হচ্ছে নো সেফটি নো ডিউটি, নো সেফটি নো ডিউটি। তো সেটা চলবে, এবং এখন তো বলতে হচ্ছে মানে কালকের পর থেকে যে মানে সেফটি না হলেও আন্দোলন তো চলবেই। তো তোমরা যদি চাও নো সেফটি নো আন্দোলন, সেটা কিন্তু হবে না। আচ্ছা, এই কোনো ধরনের কোনো সমাধান সূত্র সাধারণ মানুষের কথা ভেবে সম্ভব? মানে আমি বলছি কথাটা হাস্যকর, তার কারণ 2টো ফ্লোর যদি একটা হাসপাতালের চূর্ণ বিচূর্ণ হয়ে থাকে, সেখানে কি করে হবে? কিন্তু কোনোভাবে কোনো ক্যাম্প করে, মানে একেবারে মুমূর্ষু যারা আসছেন, এমার্জেন্সিটাকে তো গুঁড়িয়ে দিয়েছে। আমি বলছি এমার্জেন্সি বাইরে করে কিছু একটা, যাতে মানে একেবারে চিকিৎসার জন্য আসা মানুষকে ফিরিয়ে দিতে না হয়। হ্যাঁ দেখো, এখানে মানে কিছু যেরকম খবর সোশ্যাল মিডিয়াতে ছিল যে এমার্জেন্সিও বন্ধ, এই বৃত্তান্ত এরকম ব্যাপার, সেটা তো ছিল না। আমাদের রেসিডেন্টরা সিজ ওয়ার্ক করেছিলেন, প্রফেসররা চালিয়ে যাচ্ছিলেন। এবং এটাও আমি মেনশন করব, এই রেসিডেন্টদের সামনেই আন্দোলন চলাকালীন একটা লোকের একটা পেশেন্ট পার্টির সিজার হয়, এবং তাকে সেই মুহূর্তে এমার্জেন্সি থেকে ছুটে গিয়ে সিজ ওয়ার্ক করা রেসিডেন্টরাই কিন্তু এসে লোরাজেপাম এবং চ্যানেল করে ভেতরে নিয়ে গিয়ে ফ্লুইড দিয়ে রিসাসিটেট করা হয়।
তো আমরা যতই যাই হই, আন্দোলনকারী হই, আমরা মানুষ এবং তারপরে আমরা ডাক্তার। তা আমাদের ভেতর থেকে ডাক্তারি কেউ বের করতে পারে না। তো আমাদের সামনে যদি কেউ অসুস্থ হয়, আমরা নির্ঘাত আমরা ডেফিনেটলি তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টাই করি। এবং আমাদের প্রফেসররা, এইচওডিরা ইভেন ওয়ার্ডে গিয়ে ব্লাড টানছে নিজেরা। তো এই সাপোর্টটা আমাদের এখানেও রয়েছে, এখন আমাদের অফিসিয়ালসদের থেকেও আছে, আমাদের যে মেডিকেল যে ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের নার্সিং স্টাফরাও ইভেন, এবং তাদেরকেও কালকেই হুলিগানসরা ঢুকে থ্রেট দেয়, বিভিন্ন রকম করে, তারাও আজকে অনেক সরব হয়ে প্রিন্সিপাল অফিসের সামনে ধর্ণা দেন। তো আমরা সকলেই রয়েছি আমাদের তরফ থেকে হেল্প করার জন্য যতটা হয়। কিন্তু এই সিজ ওয়ার্ক যদি বন্ধ হয়ে যায় তবে তো আন্দোলনের কোনো আর ভ্যালু থাকছে না, কেউ তাকাবেও না। এখান থেকে আসবো, সেটা হচ্ছে যে যারা চিকিৎসা দেবেন, যারা সমাজটাকে সুস্থ করবেন, শরীরটাকে সুস্থ করবেন, তাদের সুস্থতার দায় নেবে কে? আমি বলছি, কালকেও এই অনুষ্ঠানে আমি বলেছি যে দ্রুত আলোচনায় বসা হোক এবং দ্রুত এই যেখানে যেখানে সমস্যা আছে এটা সমাধানের চেষ্টা হোক, অন্য কারুর স্বার্থে না, সরকারের স্বার্থে না, ডাক্তারবাবুদের স্বার্থে না, দুজনেরই স্বার্থ পূরণ হোক। কিন্তু সবার আগে স্বার্থ পূরণ হোক সাধারণ মানুষের, গরিব মানুষের, যারা সরকারি হাসপাতালে আউটডোর হতে পারে, ভর্তির ঘটনা হতে পারে, অত্যন্ত ক্রিটিক্যাল এমার্জেন্সি হতে পারে, যারা সেই পরিষেবাটা পেয়ে থাকেন, যেটা ছাড়া তাদের হয়তো একটার পর একটা প্রাণ ঝরে যাবে। আমি বলছি যে কোথাও কালকের ঘটনা কি কয়েক গুণ এই সমস্যাকে বাড়িয়ে দিল। আমি বলছি পরিকাঠামোটাই যদি দুটো ফ্লোরে চুরমার হয়ে যায়, তারপর কেন ওরা চিকিৎসা করছেন না, কেন বসে আছেন, তাদের বিবেক কি বলছে, এইসব প্রশ্ন কি তোলা যায়? তবু তুলছি, তার কারণ স্বার্থ হচ্ছে ওই গরিব সাধারণ মানুষগুলো, তাদের সমস্যার সমাধান। এইখান থেকে আমি আসবো এই ইস্যুতে। আগামীকাল একটা বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই। আমি দ্রুত একবার, মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলায় বন্ধ হয় না, দেখাবো। আরজিকর মেডিকেলে চিকিৎসকে ধর্ষণ, খুন, তার প্রতিবাদে আন্দোলন, রাতের দখলে মেয়েরা। আর ঠিক সেই সময়ই সেই আরজিকর মেডিকেল কলেজে দুষ্কৃতী তাণ্ডব। এই পরিস্থিতিতে শুক্রবার 12 ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক দিল এসইউসিআই। কার্যত সমর্থনের ঘোষণা করল বিজেপি। 16ই আগস্ট সকাল 6টা থেকে 12 ঘন্টা জনসাধারণের কাছে আবেদন করছি, তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গোটা রাজ্যব্যাপী 12 ঘন্টার সাধারণ ধর্মঘট পালন করুন। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো, কালকে স্তব্ধ করুন বাংলা। মমতা বলছে বন্ধ থেকে করুন, যেভাবে পারেন করুন। আমাদের বাংলায় স্ট্রাইক হয় না, কারণ আমাদের স্ট্রাইক বন্ধ করা আছে। যে স্ট্রাইকে জয়েন করবে সে নিজেরটা নিজে বুঝে নেবে, বাট আমি সবাইকে আবেদন করব সব খোলা রাখতে। বাংলাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করে সন্ত্রাস করার একটা চক্রান্ত চলছে বাম আর রাবের। এদিন আরজিকর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে যান রাজ্যপাল। First responsibility lies with the government. What other stakeholders also have to come here. The law has to come in force. What the youngsters are asking is very just. They say we want justice. They want security. When you go for work, particularly at night, there should be a security that you will be able to return alive. That security is not here in Bengal. নিরাপত্তার দাবিতে এদিন নবনিযুক্ত অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান আরজিকর মেডিকেল কলেজের নার্সিং স্টাফরা। পুলিশের সাহায্যেই কালকে গন্ডগোল হয়েছে। পুলিশের সাহায্যে হয়েছে? পুলিশের সাহায্যে। কেন বলছে? পুলিশ সরে গেছে, গুন্ডারা ঢুকেছে। পুলিশের দরকার নেই। কালকে যখন গন্ডগোলের সময় পুলিশ ছিল না, আজকে পুলিশ লাগবে না। আরজিকর মেডিকেলে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে শিয়ালদা স্টেশনে জমায়েত করে মিছিল করতে গেলে এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের বাধা দেয় পুলিশ। এদিকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শুক্রবার দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত রাজ্য জুড়ে অবরোধের ডাক দিয়েছে বিজেপি। বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিল করবে বিজেপির মহিলা মোর্চা। পাল্টা চিকিৎসককে খুন, ধর্ষণের প্রতিবাদে শুক্রবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবিপি আনন্দ। কাল অন ক্যামেরা বলেছিলেন যে আরজিকর মেডিকেল এডুকেশন গত কয়েক বছর ধরে রসাতলে গেছে। না, বিরোধী দলের কেউ নন, একেবারে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ এবং মুখপাত্র শান্তনু সেন। শান্তনুবাবু আজকে একেবারে পার্টির তরফ থেকে জানানো হয়েছে যে মুখপাত্রের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। আজকে পরিষ্কার অন ক্যামেরা এই ঘোষণার পর শান্তনু সেন পরিষ্কার বলেছেন যে তদন্তের স্বার্থে হেফাজতে নিয়ে সিবিআই অনেক সময় তদন্ত করে, অনুরোধ করব প্রয়োজনে হেফাজতে নিয়ে তদন্ত করুন। কাকে? ডক্টর সন্দীপ ঘোষকে, অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষকে। একেবারে পরিষ্কার অন ক্যামেরা বলেছেন। এই ঘটনা প্রবাহ একবার দেখাবো, তারপরে এই নিয়ে আলোচনা আসতেই হবে। দেখুন, বুধবারই আরজিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সেই শান্তনু সেনকে এবার মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিল তৃণমূল।
তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্রদের তালিকা আছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, সেই তালিকার থেকে সেখান থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়েছে। আরজি করের যে ঘটনা চলছে বা দেখেছেন, সেটা শুরু হওয়ার পরপরই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আসলে দুঃখ লাগে যখন দেখি যে অন্য দল থেকে এলে বা আমাদের নেত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদ্গার করলে অনেক সময় আমাদের দলে সম্মানিত হয়, আর প্রথম দিনের দুঃসময়ের সাথী, অসময়ের সাথী, অনুগত একনিষ্ঠ মার খাওয়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা অকারণে অনেক সময় রোষের মুখে পড়ে। তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তনী। তাঁর স্ত্রী চক্ষুরোগ বিশেষজ্ঞ কাকলি সেন এই কলেজ থেকে পড়াশোনা করেছেন। শান্তনু সেনের মেয়েও বর্তমানে আরজি কর মেডিকেল কলেজে পড়েন। এই প্রেক্ষাপটে আরজি কর নিয়ে বুধবারই বিস্ফোরক মন্তব্য করেন শান্তনু সেন। যে সন্দীপ ঘোষ প্রবল চাপের মুখে আরজি কর মেডিকেল কলেজ থেকে ইস্তফা দিতেই তাকে আবার ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করা হয়েছিল, তার বিরুদ্ধে সরব হন তিনি। এই প্রশ্নটা আমারও আছে। সেই জিরো টলারেন্স টু করাপশনে বিশ্বাস করা তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, আমাদের প্রশাসন, যারা এটা প্রমাণ করেছে কাজের মধ্যে দিয়ে যে আমরা অন্যায়ের সাথে আপোষ করি না, যারা মন্ত্রীকে রেহাই করে না, যারা বিধায়ক, দলের সাংসদ, দলের জেলা পরিষদ সদস্য কাউকে রেহাই করে না, সেখানে এরকম একজন যার বিরুদ্ধে আমি একটা কথা বলি, 1 জন 2 জন 4 জন 5 জন 10 জন বলতে পারে, মুষ্টিমেয় কয়েকজন ভার্সেস পুরো মেডিকেল ফ্র্যাটার্নিটি, তাহলে পুরো মেডিকেল ফ্র্যাটার্নিটি কি ভুল কথা বলছে? এর কিছুক্ষণের মধ্যেই শান্তনু সেনের নাম না করে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। দু একদিন যারা বলছেন আমি ছেড়ে দিলাম স্পোকসপারসনের পোস্ট, তাদের আমরা আগেই সরিয়ে দিয়েছি। মনে রাখবেন, তারাও কিন্তু চক্রান্তের মধ্যে ছিল। বৃহস্পতিবার তাকে মুখপাত্রের পদ থেকে সরানোর কথা ঘোষণা করেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। তবে শান্তনু সেন এদিনও নিজের অবস্থানে অনড়। উল্টে আরও এক ধাপ এগিয়ে আরজি কর মেডিকেল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিশানা করেছেন তিনি। আমার প্রশ্ন, ভারতবর্ষের এই একমাত্র প্রিন্সিপাল যাকে নিয়ে এত আলোচনা সমালোচনা, এত ঝড়, তাহলে শুধু তাকে আমরা বুক দিয়ে কেন আটকে রাখার চেষ্টা করব? তার জন্য যখন এত কিছু হচ্ছে, তাকে আমরা কেন আটকাবো? আমরা সিবিআইয়ের তদন্ত চলাকালীন দেখেছি প্রয়োজনে অনেককে সিবিআই কাস্টডিতে নিয়ে ইনভেস্টিগেট করেছে। তদন্তের স্বার্থে যদি কাস্টডিতে নিয়েও তদন্ত করতে হয়, আমি সিবিআইকে অনুরোধ করব প্রয়োজনে কাস্টডিতে নিয়ে তদন্ত করুন, আমরা ইমিডিয়েট সলিউশন চাই। বৃহস্পতিবারও শান্তনু সেনের নেতৃত্বে আরজি কর মেডিকেল হাসপাতালের ভেতরে মিছিল করেন প্রাক্তনীরা। অনির্বাণ বিশ্বাস, সৌভিক মজুমদার ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আরও মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে মুখপাত্র তার আগেই পদ থেকে সরিয়ে দিয়েছে, সেটা তো দলের অভ্যন্তরীণ ব্যাপার, কোনো কৌতূহল নেই, কিন্তু বলছেন তারাও দুর্নীতির মধ্যে ছিল। না দেখুন, আমি আবারও বলছি, যখন আপনি ব্যবস্থা কবে হবে, নাকি ওই বনসহায়কের মতো রাজীব বন্দ্যোপাধ্যায় চলে এলে আবার ব্যবস্থা হবে? না, আমি আপনাকে বলি, সে তো আমরা এর সময় অনেক দল বদলের ক্ষেত্রে অনেক সময় দেখেছি। তৃণমূলেরটা যদি সিপিএম বলে আমার আপত্তি নেই, ও চলে আসতে সেই দরকার ধন্যবাদ দেবে পরে। যাই হোক, আমার একটা জিনিস খুব পরিষ্কার, শুনুন, আপনি এবিপি আনন্দে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আপনি আপনার পদে থেকে এমন কোনো মন্তব্য করতে পারেন না যেটা আপনার চ্যানেল পলিসিকে কন্ট্রাডিক্ট করে। বিবেক জাগাতে বলেছিল, বিবেক দেখাতে গিয়ে বাচ্চারা এখন করতে। মমতা ব্যানার্জি বললেন বিবেক জাগাও, শান্তনু সেন বিবেক জেগে উঠলো, আর যেই জেগে উঠলো আমার এদের থেকে করলো শান্তনু দাকে তাড়ালো কারা? যে কদিন আগে লাথি খেয়ে পশ্চাৎ দেশে লাথি খেয়ে কচু মনে পড়েছিল, এটা ভাবার বিষয় আছে যে এদের থেকে করোনা হয়, কাল এদের কি কথা হবে? একটা সজল, এই আবেগ আর সহানুভূতি কি শুধুমাত্র পাশের চেয়ারে বসা ডিবেটে পরস্পর প্রতিদ্বন্দ্বী হতে পারি তার থেকে একটু বেশি? শান্তনু সেন নিয়ে বিজেপি কিছু ভাবছে না? না, শুনুন, রত্নাকর থেকে বাল্মীকি হলো, যেই বাল্মীকি হলো দল থেকে অনেক সময় সজলের দল অনেক বাল্মীকিকে তো না। সজল একটু আসবে শুনি। হ্যাঁ, ও যাকে নেতা মানে ভিডিও দেখিয়ে দিন, 2019 সালে মোদি হাটাও দেশ বাঁচাও শুভেন্দু অধিকারী বলেছে। সুতরাং কে অবস্থান বুঝে কে রত্নাকর আর কে বাল্মীকি আমাদের বুঝতে অন্তত খুব অসুবিধা।
যেদিনকে পুলিশ ওকে অ্যারেস্ট করেছিল তার আগের মুহূর্ত পর্যন্ত মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আর তারপরে মমতা ব্যানার্জি মুর্দাবাদ। এই পাল্টি খাওয়ার রাজনীতি দেখুন, বাল্মীকি আর রত্নাকর ছেড়ে এক দ্রুত কৌস্তব। আমি বলবো ভাঙচুরের উদ্দেশ্য কালকে আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে, তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা হয়েছে। ডিওয়াইএফআই কিন্তু এখানে উজ্জ্বলদা তোমার সাংবাদিক ছিল, আচ্ছা কি দরকার ছিল সুমনদা এখনই ওটা সংস্কার করতে হবে? কি কারণ? মানুষের মধ্যে তো সন্দেহ হবেই। তো আর এর সাথে এবং আমি আজকেই অন ক্যামেরা দেখেছি, এটা আমি যোগ করতেই হবে। বেশ 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 বেশ, আমি জানি না এটা নিয়ে বিতর্ক আছে যে সন্দীপ বাবুই সাইন করে একেবারে এই বাথরুম, মানে আমি বলছি অনেকে বলছেন যে হ্যাঁ ওই একই ফ্লোরে এবং ওখানে একটা শৌচাগার ছিল, সেটাকে তার দেয়াল ভাঙা হচ্ছিল। প্রথম আমি বারবার বলি যে ক্রাইম সিন ডু নট ক্রস, এই ধরনের একটা লেভেল একেবারে ঘিরে দেওয়া হয়, সিল করে দেওয়া হয়, তাহলে সেই ফ্লোরে এটা তো ন্যূনতম, মানে আমি বলছি যে সরকারি হাসপাতালে নাকি কাজ হয় না, একটা টেন্ডার পাস হওয়ার পরে মিস্ত্রির কাজ শুরু হতে নাকি 6 মাস চলে যায়, কিন্তু এক্ষেত্রে কেন ওই ভয়ঙ্কর অমানবিক ঘটনার পর সঙ্গে সঙ্গে সেই ফ্লোরে কাজ শুরু হবে? বিশেষ করে সেইখানে, সেই ওয়াশরুমে যেখানে নাকি ক্রিমিনালরা হাত ইত্যাদি ধুয়েছিল, এইরকম জল্পনা চলছে। আমি বলছি এই সম্ভাবনার অঙ্কুরেই তো বিনষ্ট করা উচিত, ওই ফ্লোর তো সম্পূর্ণ ইন্টারনেট। প্রশ্ন উঠবেই কারণ বিনীত গোয়েল যুক্ত, বিনীত গোয়েল কামদুনিতে ওরা ছাড়া পেয়েছে বিনীত গোয়েলের জন্য। অনেক বলেছো, শান্তনু সেন নিয়ে 10 মিনিট বললে, শুভেন্দু অধিকারী নিয়ে কতক্ষণ বলবে? আমি বিনীত গোয়েলের কথা যখন উঠলো, এই যে এখন বলছে না যে আমরা কি করিনি, সুমনদা আপনাদের এই চ্যানেল এখন লোকে ইউটিউবেও দেখছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াও দেখছে, একটা লোক দেখাতে পারবেন যাদের এই কলকাতা পুলিশের আস্থা আছে? পুরো ব্যাপারটা ওই রাখালে পালেবাগ করার ঘটনা। দেখুন সুমনদা, অনেকগুলো দায়বদ্ধতার জায়গা কিন্তু বারবার আপনি প্রশ্ন তুলছেন, আমরা প্রশ্ন তুলছি, সবাই প্রশ্ন তুলছে যে কেন মানে সেটা মানে আরজিকর হাসপাতাল থেকে কে বললো ইম্পর্টেন্ট নয়, কেন বাবা মার কাছে সেই ইনফরমেশনটা গেল যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে? এটা তো যাওয়ার কথা ছিল না। আপনি আমায় বলুন, বাবা মাকে কেন প্রায় অজ্ঞাত রেখে ডেড বডিটা নিয়ে গেল এবং এত দ্রুততার সাথে তাকে কেন মানে ক্রিমেশন করা হলো, মানে পুড়িয়ে দেওয়া হলো? এই প্রশ্নগুলো আমি শুধু তথ্যের খাতিরে বলতে হবে যে একেবারে না 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 না, এইগুলো কেউ আফটার থট বলতেই পারেন, কিন্তু সেদিন ক্যামেরায় যে বাবাকে দেখলাম যে তারা জানে না, হাউ হাউ করে কাঁদছেন যে মেয়ের দেহ কোথায়, এ তো ক্যামেরায় ধরা আছে। আমি পিসিআর থেকে আবার এক্ষুনি চালাতে পারি। আমি বলছি যে কলকাতা হাইকোর্টের রায়ের পর্যন্ত আছে যে বাবা মার উপরে কিভাবে টর্চার করা হয়েছে, মানে কেন লোকাল লেভেলের পলিটিশিয়ানরা বাবা মাকে কার্যত কয়েকদিন ধরে মানে মিথ্যে কথা বলতে তারা বাধ্য হয়েছেন ভয়ে। মানে আমার প্রশ্ন হচ্ছে যে একজন মিতার বাবা মার উপরে কেন এত অত্যাচার হবে? এবং এইখানে প্রশ্নটা ইম্পর্টেন্ট যে আপনার যেখানে ক্রাইম অকার্ড হয়েছে সেই বিল্ডিং এর মানে ওইখানেই কার্যত পাশের একটা বিল্ডিং কেন কাজ হবে? এবং আমি বলছি যে শান্তনু সেন প্রায় দিনই আমাদের সাথে স্টুডিওতে বসে যথেষ্ট বিনয়ের সাথেই উনি কথা বলেন অধিকাংশ সময়, কিন্তু আমি একটা আজকে আপনার মানে ইয়েতে ক্যামেরাতে ধরা পড়েছে ওনার একটা বক্তব্য আমাকে খারাপ লেগেছে। আপনি আমি দুজনই বাবা, যে তার মেয়ে একটা সামাজিক অনুষ্ঠানে যেতে পারছে না, মানে ওখানে আরজি করে অংশ নিতে পারছে না, বাধা প্রাপ্ত হচ্ছে এবং হাউমাউ করে কেঁদে বাবা মাকে জানাচ্ছে যে আমি তো মানে আমাকে আইসোলেট করছে এরা। আমার প্রশ্ন, এই ধরনের অন্যায় অবিচার দিনের পর যখন আরজি করে চলছিল, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ইনফরমেশন পাচ্ছেন না? আমার প্রশ্ন হচ্ছে কলকাতার বুকে একটা আরজিকর হাসপাতাল, সেইখানে একের পর একজনে মানে অন্যায় অবিচার হচ্ছে এবং শান্তনু সেন নিজে বলছেন আপনার মানে এক্স এমপি, তারপরে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেই সমস্ত দলের বাইরে অনেকেই হুইসেল ব্লোয়ার হতে পারে, দলের মধ্যে হুইসেল ব্লোয়ার এই শান্তনু সেনকে হ্যাটস অফ টু শান্তনু সেন। শান্তনু সেন এবং অভিজিৎ চৌধুরী যা বলে গেছে, তাদের একটা দলীয় আনুগত্য কিন্তু দুদিন আগেও ছিল। দলীয় আনুগত্যর ব্যারিয়ার ভেঙে তারা যে অকাট সত্যি কথাটা বলেছেন,
এবং সেই ব্যাপারে যেটা বিশ্বনাথ চক্রবর্তী কিছুক্ষণ আগে বললেন, তারও কিন্তু দায় দায়িত্ব কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর ঘাড়েই কিন্তু বর্তায়, ওনার অ্যাকাউন্টে কিন্তু সেই অপশাসন কিন্তু জমা পড়বে। কথা আছে ডোন্ট শুট দ্য মেসেঞ্জার, এটা সেই রকম হলো না তো। আমি জানি না, কিন্তু পরিস্থিতির দিকে নজর থাকবে। আমাদের নজর আছে ওই 24 ঘন্টার যে ডেডলাইন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিপির সঙ্গে কথা বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যে কোনো রং না দেখে হামলাকারীদের গ্রেফতার করার কথা। আর কয়েক ঘন্টার বাকি, আমরা নজর রাখছি যে কতজন ফুটেজে দেখা যাচ্ছে, অন্তত 30 জনকে তো দেখাই যাচ্ছে, তাদের মুখ বেশ স্পষ্ট, এবং কলকাতা পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে সেগুলো স্টিল করে গোলও করে দিয়েছে। এখন এলাকায় কান পাতলেই শোনা যাচ্ছে কে কোথায় থাকে, আমরা জানি না। কলকাতা পুলিশ নিঃসন্দেহে তৎপর হবে, তার কারণ আর তো কয়েক ঘন্টা বাকি। আমি দ্রুত এখান থেকে ঠিক কী বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন পাশাপাশি, এবং বিরোধীদের জবাব একেবারে পাশাপাশি রাখবো। দেখুন, আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। আমার কাছে 3টে ভিডিও আছে, আমি দেখেছি। আরজিকর মেডিকেল কলেজে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় সরাসরি বিজেপি ও তৃণমূলকে দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন তাতে কোথাও বিরোধীদের দিকে আঙুল তোলা হয়নি। উল্টে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে কথা বলার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, আজ রাতে আরজিকর মেডিকেলে গুন্ডামি ও ভাঙচুর যাবতীয় সীমা অতিক্রম করেছে। জনপ্রতিনিধি হিসেবে কলকাতার পুলিশ কমিশনারের কাছে আমার অনুরোধ, আজকের হিংসার জন্য দায়ী প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করা হোক, এবং তারা যে রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত হোক না কেন, 24 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। আন্দোলনরত চিকিৎসকদের দাবি সত্যি ও ন্যায্য। সরকারের কাছ থেকে এটাই তাদের ন্যূনতম আশা করা উচিত। তাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে অভিষেকের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন সদ্য মুখপাত্রের পদ থেকে অপসারিত শান্তনু সেন। আমি যে দল করি সেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নগরপালকে উদ্দেশ্য করে ফোনে কথা বলেছেন এবং এক্স হ্যান্ডেলে বলেছেন, যারা আন্দোলন করছে তাদের দাবি যুক্তিযুক্ত, এবং যারা এই বর্বরচিত কাজ করেছে কোনো দল না দেখে অবিলম্বে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি আশা করব আমাদের নেতার কথা মেনে পুলিশ কমিশনার যুদ্ধকালীন তৎপরতায় তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তি দেবে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি বাম বিজেপিকে আক্রমণ। এর জেরেই প্রশ্ন উঠছে, এই ইস্যুতে কি তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে মতপার্থক্য রয়েছে, নাকি এটা একটা রাজনৈতিক কৌশল? পার্টির কর্তৃত্ব আর সরকারের কর্তৃত্ব নিয়ে পিসি ভাইপোর মধ্যে এখন লড়াই চলছে। সেই জন্য ওদের মধ্যে যে দ্বন্দ্ব লেগেছে, সেই দ্বন্দ্বের কারণে এটা হচ্ছে। অভিষেক অন্তত পিসি যে ঠিক মতো চলছে না, পুলিশ মধ্যে যে ফেল করেছে, হয়তো এটা বুঝতে পেরেছে, ঠিক মতো বলতে পারছে না, সেই কারণে দায়টা আপাতত পুলিশের ঘাড়ে চাপাচ্ছে। গতকালের রাত্রের ঘটনা নিশ্চয়ই পুলিশকে, যেটা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা বলেছেন, সেটা নিশ্চয়ই পুলিশকে আবার বলবো যে আপনারা দেখুন, সিসিটিভি আছে, তাদেরকে চিহ্নিত করুন এবং কঠিন থেকে কঠিনতম সাজা তাদের দিতে হবে। এদের সব গিরগিটির মতন এক একদিন এক এক কথা বলে। এরা খোকাবাবু আর পিসে মিলেমিশে এগুলো করছে। ব্লো হট ব্লো কোল্ড বলে এটাকে, একদিকে গরম একদিকে ঠান্ডা বাতাবরণ তৈরি করো। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। অর্ণব মুখোপাধ্যায়, সমীরণ পাল ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সবাইকে গ্রেফতার করার কথা বলছিলাম, কিন্তু পুলিশ কতটা সিরিয়াস এই ব্যাপারে আজকে একেবারে সরাসরি এই প্রশ্ন উঠে গেল। তার কারণ শিয়ালদা কোর্টে আজ একটা বিচিত্র বিষয় হলো। আজকে শিয়ালদা কোর্টে এখনও পর্যন্ত এই ঘটনায় 12 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের 22 তারিখ অবধি পরে পুলিশি হেফাজত হয়। কিন্তু আমার ইস্যু তা নয়। আজকে পুলিশ কর্মীর একজন, তিনি অন্যর ইউনিফর্ম এবং ব্যাচ পরে আইও হিসেবে কোর্টে গেছিলেন, এবং কে চ্যালেঞ্জ করলেন? নিজে থেকে তিনি বলছেন না, খুব স্বাভাবিকভাবেই বলছেন না। আরেকজন অর্থাৎ ডিফেন্স লয়ার চ্যালেঞ্জ করে মাননীয় বিচারককে বলেন যে উনি এসেছেন আরেকজন পুলিশকর্মী ইউনিফর্ম এবং ব্যাচ নিয়ে। তখন মাননীয় বিচারক চেক করে তাকে জিজ্ঞেস করেন, তখন বলেন আমার পোশাক নোংরা হয়ে গেছে এবং সেই জন্য আমি এই পোশাক পরে এসেছি, ইত্যাদি ইত্যাদি। আমি বলছি খুব সঙ্গত কারণে এরপরে প্রশ্ন উঠবে যে এই গ্রেফতার এবং দোষীদের শাস্তিদান, আরজি করে তাণ্ডবের ঘটনায় কলকাতা পুলিশ কতটা সিরিয়াস। আমি কলকাতা পুলিশের ক্ষেত্রে সত্যিই বলছি, আমি আবার বিনীতবাবুকে বলছি, আমাদের সম্পূর্ণ আস্থা আছে, কিন্তু আমি কোনোদিন শুনিনি, কত রকম নতুন অভিজ্ঞতা জীবনে হয়, যে একজন পুলিশকর্মী তিনি আরেকজন যিনি আইওর তার ব্যাচ এবং পোশাক পরে কোর্টে চলে গেলেন এবং ডিফেন্স লয়ার তাকে ধরিয়ে দিলেন কার্যত বিচারকের সামনে। আমি আবার বলছি, বেনজির ঘটনা, বেনজির। দেখুন,
এক পুলিশ অফিসারের উর্দি পড়ে কোর্টে হাজির হলেন আরেক পুলিশ অফিসার, আর তাতেই বিভ্রান্তি তৈরি হলো আদালতে, তাও আবার আরজিকর হাসপাতালে তাণ্ডবের মতো গুরুত্বপূর্ণ মামলায়। এই ঘটনায় ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হয়। শতপ্রণোদিত এই মামলার অভিযোগকারী হলেন পুলিশ অফিসার অভিষেক ঘোষাল। বৃহস্পতিবার অভিষেক ঘোষালের নাম লেখা ব্যাজ পরে আদালতে আসেন এক পুলিশ কর্মী। অভিযুক্ত পক্ষের আইনজীবীর দাবি, ওই পুলিশ কর্মীকে দেখে তার সন্দেহ হয়। নাম জানতে চাইলে তিনি জানান তার নাম অভিষেক ঘোষাল নয়। কিছু সমস্যা হয় অভিষেক ঘোষালের পোশাক পরে আদালতে এসেছেন। অভিযুক্ত পক্ষের আইনজীবীর দাবি, এরপরই ওই অফিসারকে নামের ব্যাজ খুলতে এবং কাঠগড়া থেকে নেমে যেতে নির্দেশ দেন বিচারক। আজকে যখন প্রসিকিউশনের তরফ থেকে রিপ্রেজেন্ট করছেন যিনি ইনভেস্টিগেশন অফিসার, তো আমারও তো জানা উচিত যে উনি কে, কি নাম। তার কারণ আমরা যখন কোনো কেসে অ্যাপিয়ার করি আমাদের নাম, এনরোলমেন্ট নাম্বার সব কিছু দিয়ে আমরা অ্যাপিয়ার করি। তো যিনি প্রসিকিউশনের তরফ থেকে এসছেন তাই তাকে জিজ্ঞেস করা হয় তার পরিচয়, এবং যেই নেম প্লেট ওখানে ব্যবহার করা হয়েছিল সেই নাম আদৌ ওনার নয়, এবং অন্য নেম প্লেট উনি নিয়ে আসেন। এবং লার্নেড কোর্ট যিনি ছিলেন তিনি জিজ্ঞাসা করেন ওনাকে যে এই নাম কি আপনার, তখন উনি বলেন না এটা আমার নাম নয়, এবং তাকে নির্দেশ দেওয়া হয় সেই ব্যাজটি যেটা উনি পড়েছিলেন সেটি খুলে উনি রেখে দেন। ওনার বক্তব্য ছিল যে তার কালকে সারাক্ষণ ওরকম ঝামেলা গেছে, তাড়াহুড়োর মধ্যে উনি অন্য ইউনিফর্ম পরে চলে এসেছেন। সব মিলিয়ে বিতর্কের শেষ নেই। সৌমিত্র রায়, অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।